সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা জাদুমহল। শুরু হচ্ছে জাদুমহল। শীতের রাত, গ্রামের পথে একটা কুকুরও নেই। দিগন্ত জোড়া অন্ধকার জমাট বাঁধা কুয়াশার আলিঙ্গনে আরও বেশি গাঢ় হয়ে লেপ্টে আছে চারিদিকে। গ্রামের মানুষ অনেকক্ষণ আগেই যে যার নিশ্চিন্ত আশ্রয় সিঁধিয়ে গেছে। ঝিঁঝি পোকার দল কেবল তারস্বরে প্রমাণ করে চলেছে পৃথিবীতে এখনও প্রাণের অস্তিত্ব রয়েছে। না, ভুল বললাম, আরও একটা ছায়ামূর্তি হনহন করে হেঁটে চলেছে জনশূন্য গ্রামের রাস্তা ধরে। এই প্রবল শীতেও তার দেহের সংক্ষিপ্ত পোশাক আর হাতে একটা সরু লম্বা শীত কাঠির মতো বস্তু। মাঝে মাঝে সন্দিহান ইতিউতি দৃষ্টি দেখে তার উদ্দেশ্যের সততা সম্পর্কে প্রশ্ন জাগে। মাঠঘাটের মধ্যে দিয়ে হোঁচট খেতে খেতে এগিয়ে চলেছে সে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর এক বিশাল অট্টালিকা সামনে এসে থমকে দাঁড়ায় লোকটি। বাড়িটি সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। হয় বাড়িটি পরিত্যক্ত, নয়তো শীতের রাতে বাড়ির বাসিন্দারা নিশ্চিন্ত নিদ্রায় মগ্ন। লোকটি অতি সন্তর্পণে বাড়ির পিছন দিকে এসে উপস্থিত হয়। সরীসৃপের মতো বাড়ির পেছনের পাঁচিলে উঠে তার গা ঘেঁষা ছাতিম গাছটার ডালে চড়ে অস্বাভাবিক ক্ষিপ্রতায় বাড়ির দোতলার বারান্দায় উঠে পড়ে সে। বোঝাই যায় এসব কাজে তার হাত যশ রয়েছে, হয়তোবা প্রচুর অনুশীলন। এ বাড়ির সবকিছুর সঙ্গেই সে বেশ ভালো রকম পরিচিত, অথবা রাতের এই নিষিদ্ধ অভিসারের জন্য এসব সে আত্মস্থ করেছে। মোটের ওপর লোকটি সফল হলো বাড়িতে প্রবেশ করতে। এবার সে এগিয়ে গেল সিঁড়ির দিকে। ঘোরানো সিঁড়ি বেয়ে উঠে গেল তিনতলায়। তিনতলায় একটা বিশেষ ঘরের সামনে এসে থামল সে। ঘরের দরজায় বেশ বড় একটা তালা ঝুলছে। লোকটি একটুও না ঘাবড়ে তার হাতের সরু লম্বা জিনিসটা দিয়ে বিশেষ কায়দায় কয়েকবার চাপ দিতেই খুলে গেল দরজাটা। ঘরের ভেতরটা অন্ধকার। দরজার একটা পাল্লা খুলে লোকটা ঢুকে পড়ল ভেতরে। মিনিট 10 কাটল। হঠাৎ দড়াম করে খুলে গেল দরজার পাল্লা দুটো হাট করে। লোকটা চিৎকার করে বেরিয়ে এলো। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। বোঝাই যাচ্ছে কিছু বা কাউকে দেখে বেদম ভয় পেয়েছে সে। টালকানার মতো করিডোর ধরে ছুটতে শুরু করলো সে। তার বারবার পিছনে তাকিয়ে দেখা দেখে মনে হচ্ছে যেন কিছুতে তার পিছু নিয়েছে। ছুটতে ছুটতে সে পাশের একটা ঘরের দরজা টেনে খুলে ফেলল। হয়তো ভেবেছিল সেখানে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে সে বাঁচবে, কিন্তু ভাগ্যটা তার নেহাতি খারাপ। এক টানে দরজার পাল্লাটা খুলে হতবাক হয়ে যায় সে। দরজার ভেতরে ঘর নেই, আছে কংক্রিটের দেওয়াল। গলা থেকে একটা আতঙ্কের চিৎকার বেরিয়ে আসে লোকটার। পাল্লাটা খোলা ছেড়ে দিয়েই আবার পাশের ঘরের দরজা খুলে ফেলে সে। এবার সফল হয় ঘরে ঢুকতে। ঘরে ঢুকতে ঢুকতেও পেছন ফিরে বারবার তাকায় লোকটা। দরজা বন্ধ করে ফাঁকা ঘরে লুকোনোর জায়গা খুঁজতে খুঁজতে হঠাৎ তার চোখে পড়ে ঘরের মাঝখানে একটা কাঠের সিঁড়ি। দুরন্ত পদক্ষেপে সে উঠতে থাকে সিঁড়ি বেয়ে। উঠতে উঠতে এক সময় থমকে দাঁড়িয়ে পড়ে। তার মাথা ঠেকেছে সিলিংয়ে। এই সিঁড়ির গন্তব্য সিলিং। পিছু হটতে হটতে উন্মত্তের মতো নিজের কপালে হাত দিয়ে আঘাত করতে থাকে লোকটি। এবারই ধাঁধা তার মানসিক ভারসাম্য ধাঁধিয়ে দিচ্ছে। ঘরের মেঝেতে পা দিয়েই ঘুরে দাঁড়ায় সে। 1 মিনিটও সে আর থাকতে চায় না এখানে। আবার ঘরের দরজা খুলে ছুটতে থাকে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে উঠতে শুরু করে ছাদের সিঁড়ি বেয়ে। একসময় এসে পৌঁছয় সুবিশাল ছাদে। এই ছুটোছুটিতে সম্ভবত ক্লান্ত হয়ে পড়েছিল লোকটা। খোলা ছাদে দাঁড়িয়ে ক্ষণিক শ্বাস নিচ্ছিল সে। আচমকা পেছনের দিকে তাকিয়ে একটা তীব্র আর্তচিৎকার করে সে ঝাঁপিয়ে পড়ে ছাদের নিচু কার্নিশ টপকে নিঃসীম শূন্যতায়। এ বাড়িতে আর একদণ্ড থাকার চেয়ে মৃত্যুও হয়তো শ্রেয় মনে হয়েছিল লোকটার।
রাঙামাটি গ্রামের যে রাস্তায় ভ্যান রিক্সাটা আমাকে নামিয়ে দিল, তার দুপাশে ধু ধু মাঠ, আর তার মধ্যিখান দিয়ে যে সরু রাস্তাটা চলে গেছে কি জানি কোথায়, সেটাকে রাস্তা না বলে রাস্তার কঙ্কাল বলাই ভালো। ভ্যান রিক্সাওয়ালা ভুল কিছু বলেনি। রেল স্টেশনের বাইরে থেকে রিক্সায় ওঠার সময় রাঙামাটি জাদুমহল যাব শুনেই সে ভুরু কুচকে তাকিয়ে আমাকে যখন বলেছিল, মহল অব্দি গাড়ি যাবেনি বাবু, আগেই নামাই দিব, তারপর হাইটে যায়নি। তখনই বুঝেছিলাম কেস গড়বড়। অগত্যা উপায় না দেখে তাতেই রাজি হয়েছিলাম। এখন রাস্তার অবস্থা দেখে টের পেলাম গাড়ি টাড়ি তো দূরস্থ, ভ্যান রিক্সা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই। আমার হাতে অবশ্য একটা মাঝারি সাইজের ব্যাগ, 2-4টে জামা প্যান্ট, গামছা আর সামান্য কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস, এই তো আমার সম্পত্তি। ওটা হাতে নিয়ে হাঁটা বড় ব্যাপার নয়, কিন্তু ভোগাচ্ছিল রাস্তা। উঁচু নিচু খোয়া ওঠা রাস্তার প্রায় পুরোটাই ভাঙাচোরা। আজন্মকাল পিচের মুখ দেখেছে কিনা সন্দেহ। মাথার উপর সূর্যি মামা অকাতরে আগুন বিলোচ্ছেন। ভোর ভোর বেরিয়েছিলাম বেলাবেলি পৌঁছে যাব বলে, কিন্তু বলে না, কপালে নাইকো ঘি, ঠকঠকালে হবে কি। স্টেশনে এসে দেখি কাল রাতের ঝড়ে গাছ উপড়ে রেল লাইনের ওপর পড়ায় ডানকুনি শিয়ালদা লাইনের ট্রেন বন্ধ। কখন চালু হবে কেউ জানে না, কিন্তু আমার মতো ফাটা কপাল হলে ফেরার পথ না থাকলে যা হয়, আমারও তাই হলো। ধর্ণা দিয়ে বসে রইলাম স্টেশনে। গতকালই বাড়িওয়ালার টাকা মিটিয়ে দিয়েছি। বাড়িওয়ালা দয়া করে রাতটুকু থাকতে দিয়েছে। আর ফিরবো কোন মুখে? বসে রইলাম স্টেশনে। ঘন্টা 3 পর যখন ট্রেন চালু হলো তখন স্টেশন চত্বরে কাতারে কাতারে লোক। গোটা 4 ট্রেন ছাড়ার পর 5ম ট্রেনে উঠে কোনো রকমে পৌঁছানো গেল শিয়ালদা। কিন্তু ততক্ষণে রাঙামাটি যাওয়ার প্রথম ট্রেন 2 ঘন্টার রাস্তা পেরিয়ে রাঙামাটি পৌঁছে গেছে। দীর্ঘশ্বাস ফেলে আবার অপেক্ষা। রাঙামাটি একটা ছোট্ট স্টেশন, দিনে গোটা 5 লোকাল ট্রেন সেখানে দাঁড়ায়। কাজেই একটা ট্রেন মিস করলে পরের ট্রেনের জন্য এক বিরাট সময় অপেক্ষা করে থাকতে হয়। অবশেষে ট্রেন পেয়ে যখন রাঙামাটি পৌঁছলাম তখন দুপুর প্রায় 1টা। পেটে চিনচিনে খিদে। সেই ভোর 5টায় পাড়ার হাবুদার চায়ের দোকানে চা, 2টো লেড়ে বিস্কুট খেয়ে বেরিয়েছি। পাকাপাকিভাবে চলে যাচ্ছি শুনে হাবুদা টাকা নিতে চাইনি চা বিস্কুটের। তবু বৌনির সময় বলে আমি জোর করে চায়ের টাকা হাতে দিলেও বিস্কুটের টাকা কিছুতেই নিল না। হাবুদার কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল। কি জানি আর কোনোদিন যাবো কিনা ও পাড়ায়। একটা দীর্ঘশ্বাস ফেলে রাঙামাটি স্টেশনের একমাত্র গুমটি দোকান থেকে পাউরুটি আর ঘুগনি কিনে গোগ্রাসে গিলে রিকশায় চেপেছি। এবেলা আর কিছু না খেলেও হবে। মিনিট 10 হাঁটার পর সামনের দিকে তাকিয়েই বিশাল বাড়িটার ওপরতলায় পরপর অর্ধচন্দ্রাকৃতি জানলাগুলোর মাথায় একটা বড় গম্বুজ চোখে পড়ল। তার গায়ে নানা রঙের কাঁচ লাগানো। ছাদের কংক্রিটের রেলিংয়ের বাইরের অংশে খোদাই করে বড় বড় করে লেখা জাদুমহল নামটা পড়তে অসুবিধে হচ্ছে না। নিচের অংশটা ঢেকে রেখেছে সামঞ্জস্যহীনভাবে বেড়ে ওঠা গাছপালার পত্র সম্ভার। দেখে মনে হলো নিম, অশ্বত্থ, আশ্বায়ড়া গাছ। এই গাছগুলো নিশ্চয়ই বহু বছরের পরিচর্যার অভাবে স্বাধীনভাবে বেড়ে উঠেছে, নয়তো সাধারণভাবে এসব গাছ কেউ বাড়ির সামনে লাগায় না। বাড়ির বিরাট বড় লোহার গেটটার একটা পাল্লা দাঁড়িয়ে থেকে নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু অন্য পাল্লাটা যে লোহার মোটা মোটা বল্টু দিয়ে কংক্রিটের সঙ্গে আটকে থাকার কথা, তাদের জং পড়ে ক্ষয়ে যাওয়া জনিত অসহযোগিতার কারণে একদিকে হেলে পড়ে নিজের কর্মে অক্ষমতা জ্ঞাপন করছে। গেটের বাইরে থেকে শুরু করে ভেতরে যতদূর চোখ চলছে মাটির ওপর লম্বা লম্বা ঘাস আর আগাছার রাজত্ব। গেটের সামনে দাঁড়িয়ে বাড়ির অবস্থা দেখে পুরো বঙ্কে গেলাম। এখানে কিভাবে বাস করব আমি? হাঁ করে ওপর দিকে তাকিয়ে বাড়ির পুরোটা দেখতে গিয়ে মাথা ঘুরে গেল। আজ থেকে বাড়ির মালিক আমি। যদিও সেটা সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা নিয়ে মনের মধ্যে বেশ দোলাচল জন্মাচ্ছিল। হেলে পড়া গেটের পাশ কাটিয়ে ঘাস আগাছা মারিয়ে ঢুকলাম ভেতরে।
গেট থেকে বাড়ির ভেতরে ঢোকার দরজা পর্যন্ত 50 হাত রাস্তা ইঁটে বাঁধানো। দুপাশের মাটিতে জন্মানো আগাছা হুমড়ি খেয়ে এসে পড়েছে রাস্তার ওপর। যতটুকু অংশ চোখে পড়ছে তার প্রায় পুরোটাই সবুজ শ্যাওলায় আচ্ছাদিত। খুব সাবধানে পা ফেলে এগিয়ে গেলাম বাড়িতে ঢোকার কাঠের দরজার দিকে। এ বাড়ির সব কিছুই বিশাল। কাঠের মোটা পাল্লার যে দরজার সামনে এসে দাঁড়ালাম সেটাও আমার মাথার চেয়ে আরও অন্তত 3 হাত উঁচু। কোনো এককালে দরজার রং সবুজ ছিল, এখন সেটা উঠে গেলেও জায়গায় জায়গায় সবুজ ছোপ এখনও তার স্মৃতিটুকু ধরে রেখেছে। দরজার বড় বড় দুটো লোহার কড়ায় একটা তালা ঝুলছে। এ তালার চাবি আমার কাছেই আছে। ব্যাগের ঝুলে পড়া স্ট্র্যাপটা টেনে কাঁধে তুলে তার পকেট থেকে বের করলাম গতকাল শ্যামলবাবুর দিয়ে যাওয়া চাবির গোছাটা। তালা খুলে হাত দিয়ে ধাক্কা দিতে সামান্য ফাঁক হলো ভারী দরজাটা। আরও একটু জোর দিতে বেশ জোরে ক্যাঁচ শব্দ করে খুলে গেল। দরজা খুলতেই অনেক দিনের বদ্ধ একটা গরম হাওয়া এসে ধাক্কা দিল আমাকে, সঙ্গে ভ্যাপসা গন্ধ। অনেকদিন আলো হাওয়ার মুখ দেখেনি বাড়ির ভেতরের অংশটা। ভেতরের জমাট বাঁধা অন্ধকার না জানি কত বছর ধরে দৈত্যপুরীর রাজকন্যার মতো সোনার কাঠির স্পর্শে অঘরে ঘুমোচ্ছিল। আজ হঠাৎ এক আগন্তুকের অনাকাঙ্ক্ষিত প্রবেশ তার নিশ্চিন্ত ঘুমের ব্যাঘাত সৃষ্টি করেছে। দরজা দিয়ে বাইরে আলো যেটুকু ভেতরে গিয়ে পড়েছে তাতে দেখলাম বেশ খানিকটা ফাঁকা জায়গার ওপর একটা চওড়া ঘোরানো সিঁড়ি উঠে গেছে ওপরে। ফাঁকা জায়গা না বলে সেটাকে সিঁড়ির ল্যান্ডিং বলা চলে। ডান দিকে বাঁদিকে সার সার ঘর। ভেতরে ঢুকে চারিদিক খুব ভালো করে দেখলাম। সিঁড়ির পেছনে একটা জানলা। আলোর জন্য সেই জানলাটা খুলে দিলাম। ওপরের ছিটকিনিটা হাতে পাওয়ার জন্য আমাকে অবশ্য জানলার গোবরাটে উঠতে হলো। জং ধরা ছিটকিনি, পুরু, ধুলো আর ঝুল এসব বাধা টপকে যখন অবশেষে জানলাটা খুলে দিলাম, বাইরের রোদ এসে ভিতরে পড়তেই এতক্ষণের চাপ ধরা অস্বস্তিটা কেটে গেল। এবার সিঁড়ির সামনে দাঁড়িয়ে ওপরের দিকে তাকালাম। সিঁড়িটা ঘুরে ঘুরে উঠে গেছে 3 তলা পর্যন্ত। এখান থেকে তাকালে বাড়ির ছাদ পর্যন্ত দেখা যাচ্ছে। একদম ওপরে একটা গম্বুজের ভেতরের ফাঁপা অংশ, তাতে রঙিন কাঁচ লাগানো। বুঝলাম এটাই আমি বাইরে থেকে দেখতে পেয়েছিলাম। পেছনের খোলা দরজাটা বন্ধ করে দিলাম। তারপর সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম ওপরে। কেমন যেন অস্থির লাগছে। কিভাবে এই বাড়ি আমি একা দেখাশোনা করব? কিভাবেই বা বাস করব এই অচিনপুরে? চারিদিকে ধুলো আর ঝুলের রাজত্ব। মনে মনে ঠিক করলাম কাল সকালে গ্রামে জিজ্ঞাসাবাদ করে 2-1 লোক লাগিয়ে সামনের আগাছা আর বাড়িঘরের ময়লা পরিষ্কার করাতে হবে। কিন্তু আজকে আমি থাকবো কিভাবে? 7-5 ভাবতে ভাবতে দোতলায় উঠলাম। দোতলায় যেতেই অন্ধকারটা আবার চেপে ধরল। তবে চোখ সয়ে এসেছিল বলেই কিনা জানি না, আমার দেখতে খুব অসুবিধে হচ্ছিল না। সকাল থেকে এক নাগাড়ে ধকলে শরীর আর দিচ্ছিল না। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বিকেল হতে চলেছে। সামনেই যে ঘরটা দেখতে পেলাম তার দরজাটা হাত দিয়ে ঠেলতেই খুলে গেল। যাক বাবা, ঘরের দরজায় অন্তত তালা দেওয়া নেই। ভেতরে ঢুকতেই অন্ধকারটা আবার ঝাঁপিয়ে পড়ল। ঘরের বাইরে তবুও সামান্য আলো আঁধারি ছিল, এখন ঘুটঘুটে অন্ধকার। অনুমান করলাম এদিকটা যদি ঘরের ভেতরের দিক হয় তবে ঠিক উল্টো দিকের দেওয়ালেই জানলা থাকা উচিত। অন্তত বাইরে থেকে বাড়িটা দেখে তো তাই মনে হয়েছে। ঘরগুলোর জানলা বাইরের দিকে। খুব সাবধানে পা ঘষে ঘষে এগোতে থাকলাম। হাত দুটো বাড়িয়ে দিলাম সামনের দিকে, যাতে কঠিন কিছুতে ধাক্কা না খাই। কয়েক পা এগোনোর পরেই থমকে দাঁড়ালাম। আমার 2 হাতের বেড়ে আমি কিছু ধরেছি। কে? প্রচন্ড ভয়ে আমার গা শিউরে উঠল। তাহলে কি এত বছর ধরে পড়ে থাকা বাড়িটা বদমাইশ লোকের আখড়া হয়েছে? কিন্তু কয়েক সেকেন্ড, তারপরেই হাত থেকে ছেড়ে গেল অবয়বটা। আমার কানের পাশ দিয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর একটা চাপা হাসির শব্দ। হাসির শব্দটা
কোনো বাচ্চা মেয়ে, ঠিক যেন বছর 10 কোনো বাচ্চা মেয়ে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে দৌড়লাম উল্টো দিকের জানলার উদ্দেশ্যে। ভগবান আমার সহায় ছিলেন। একটু হাতড়েই জানলার পাল্লাটা হাতে পেয়ে গেলাম। জানলাটা খুলতেই শেষ বিকেলের রোদ্দুর এসে ভাসিয়ে দিয়ে গেল ঘরের ভেতরটা। ঘরের এক কোণে একটা খাট। একে খাট না বলে পালঙ্ক বলাই যুক্তিযুক্ত। বেশ রাজকীয় পালঙ্ক, পুরনো একটা জাজিম পাতা। তার এখানে ওখানে ছিঁড়ে নারকোলের ছোবড়া বেরিয়ে গেলেও এখনো একজনের শোবার মতো অবস্থায় আছে। যদিও পুরু ধুলোর পরত সারা ঘরেই ছড়িয়ে আছে, তবু ঘরটা আমার পছন্দই হলো। খাট ছাড়াও ঘরে একটা ভারী কাঠের আলমারি, একটা চেয়ার, টেবিল ইত্যাদি ছিল। আপাতত নিজের পরনের জামাটা দিয়ে খাটটা বেশ করে ঝেড়ে সঙ্গে আনা আমার সবেধন নীলমণি বেড কভারটা পেতে দিলাম। রাতটুকু কাটুক। খাটের ওপর লম্বা হয়ে শুয়ে জানলা দিয়ে বয়ে আসা ঠান্ডা হাওয়ায় দেহ জুড়োতেই একটু আগের ঘটনাটাকে মনের ভুল বলে মনে হলো। নতুন জায়গা, তার ওপর সম্পূর্ণ একা। এমন মনের ভুল তো হতেই পারে। আমি একা কথাটা মাথায় আসতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। গত কয়েক বছরে আমার জীবনের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেল, তাতে ভেবেছিলাম আর কখনো মাথা তুলে দাঁড়াতেই পারবো না। কয়েক মাসের তফাতে চলে গেলেন প্রথমে মা, তারপর বাবা। আমি তখনও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাবা সামান্য চাকরি করতেন। সারা জীবন অসম্ভব টানাটানির মধ্যে সংসার চলেছে, তবু আমার পড়াশোনার কোনো অসুবিধে হতে দেননি বাবা। কিন্তু শেষের দিকে তার শরীর আর ধকল নিতে পারছিল না। আমি তখন পাগলের মতো একটা চাকরি করছি। ভেবেছিলাম চাকরি হলে দরকার হলে পড়াশোনা ছেড়ে দেব। গরিবের ঘরে যতদূর পড়া হয়েছে যথেষ্ট, এবার হাল ধরব সংসারের। বাবা মাকে বললে তাঁরা রাজি হবেন না জানাই ছিল, তাই কিছু না বলেই খোঁজ শুরু করলাম। কিন্তু চাকরি পাওয়া যে কতখানি কঠিন তা টের পেতে দেরি হলো না। বাধ্য হয়ে আবার পড়াশোনায় মন দিলাম। বাবার শরীর খারাপ, চোখে দেখতে পাচ্ছিলাম, কিন্তু মায়ের যে ভেতরটা ঝাঁঝরা হয়ে গেছে, মারাত্মক রক্তাল্পতা বাসা বেঁধেছে, তা বুঝিনি আমরা কেউ। হঠাৎ একদিন বিনা নোটিসে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে আর উঠলেন না। আর এর 6 মাসের মধ্যে বাবা। মা বোধহয় বাবার সব শক্তির উৎস ছিলেন, তাই মায়ের হঠাৎ চলে যাওয়া তার কোমর ভেঙে দিয়েছিল। মা মারা যাওয়ার পরপরই এত অসুস্থ হয়ে পড়লেন যে চাকরি ছাড়তে বাধ্য হলেন। যে সামান্য কটা টাকা সেখান থেকে অবসরকালীন প্রাপ্য হিসেবে পেয়েছিলেন, তা তাঁর চিকিৎসা, ওষুধ আর বাবা ছেলের খোরাকিতেই শেষ হয়ে গিয়েছিল। বাবা মারা যাওয়ার পর নিজেকে আবিষ্কার করলাম নিঃসীম শূন্যতায়। আক্ষরিক অর্থেই শূন্যতা। কি খাবো তারও সংস্থান ছিল না। এই সময় একে একে ঘরের আসবাব, বাসনকোসন বিক্রি করেছি খাওয়া আর পড়াশোনা চালানোর জন্য। এইভাবে পাশ করার পর এক বন্ধুর পরামর্শে শুরু করলাম টিউশনি। আস্তে আস্তে নাম ছড়াতে লাগলো আমার। হাতে দিন চালানোর মতো টাকা পয়সা এলো। এভাবেই কেটে গেল কয়েক বছর। এর মধ্যে 2-1টা বেসরকারি স্কুলে চাকরি যে পাইনি তা নয়, কিন্তু পরিশ্রমের তুলনায় মাইনে এতই কম যে সেই সময়টা টিউশনে দিলে বেশি রোজগার হবে বলে মনে হলো, তাই ছেড়ে দিলাম। মোটামুটি চলে যাচ্ছিল। চলে যাওয়াটুকুর চেয়ে বেশি আশা আমার ছিল না। এরকমই একটা সময়, আজ থেকে মাস 2 আগে, বাড়ি খুঁজে খুঁজে আমার দরজায় কড়া নাড়লেন শ্যামলবাবু। আর আমার আজন্ম দুর্ভাগা কপালের ওপর যে স্থির বিশ্বাস ছিল, সে দুর্ভাগ্যের দিক থেকে আমার কপাল কখনোই বিশ্বাসঘাতকতা করবে না, সেই ধারণাটা পাল্টে গেল। আমার মায়ের এক মামা ছিলেন, অবনীচরণ ঘোষাল। তাঁরা ছিলেন 3 পুরুষের জাদুকর। 3 জনেরই মঞ্চ নাম ছিল এসিজি। একসময় এসিজি ছিল একটা ব্র্যান্ড। আমি ছোটবেলায় 2-1 বার এই অবনী দাদুকে দেখেছি, কিন্তু তারপর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। মার কাছে শুনেছি
অবনী দাদুর পিতামহ অক্ষয়চরণ ঘোষাল প্রথম এই পেশা বেছে নিয়েছিলেন। শুরুর দিকে তেমন নামডাক না থাকলেও হঠাৎ করেই দেশের আনাচে কানাচে খ্যাতি ছড়িয়ে পড়ে তাঁর। লোকমুখে জানা যায় তিনি এক গোপন বিদ্যা আত্মস্থ করেছিলেন কোনো এক বিশেষ পদ্ধতিতে। তাঁর জাদু শুধু ইন্দ্রজাল ছিল না, তাবড় তাবড় জাদুকরেরা হার মেনেছিলেন তাঁর জাদুর রহস্য উদ্ধার করতে। অনেকে বলতো তিনি নাকি তন্ত্র সাধনা করতেন। এই বাড়ি তাঁরই তৈরি। মানুষের সন্দেহ আরও ঘনীভূত হয়েছিল যথেষ্ট রোজগার থাকা সত্ত্বেও এমন এক নিরিবিলি গ্রামে এসে বাড়ি করায়। তিনি তার পুত্র অভয়াচরণকে নিজের বিদ্যা শিখিয়েছিলেন, তারপর অবনী দাদু। কিন্তু অবনী দাদু বিয়ে থা করেননি। গ্রামের কয়েকটি গরিব অনাথ ছেলে মেয়েকে নিজের কাছে রেখে খাওয়া দাওয়া ও পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন। এই অবনী দাদু মারা যাওয়ার পর তাঁর এই বিরাট বাড়ি ও টাকা পয়সার ওয়ারিস খুঁজে পাওয়া যায়নি। শ্যামলবাবু হলেন দাদুর উকিল। তিনি দাদুর মৃত্যুর পর নানাভাবে চেষ্টা করেন যথার্থ ওয়ারিস খুঁজে বের করার, কিন্তু অন্তত 3 বছর খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েও খুঁজে পাননি। অবশেষে কোনো সূত্রে আমার মায়ের কথা জানতে পারেন উনি। শোনো, তোমার মা বেঁচে থাকলে অবনীচরণ ঘোষালের সমস্ত সম্পত্তির মালিক তিনিই হতেন, কিন্তু তার অবর্তমানে তুমি এই সম্পত্তির মালিক। পাক্কা 10 মিনিট আমি একটা কথাও বলতে পারিনি। মনে মনে ভেবেছি সকাল সকাল বাড়ি বয়ে মজা করতে আসা লোকটাকে খেদিয়ে দেবো কিনা। তারপর যখন উনি কাগজপত্র দেখালেন তখন গিয়ে বিশ্বাস হলো এবার আমি বড় লোক হতে চলেছি। আমাকে 2 মাস সময় দিন, আমার টিউশনের স্টুডেন্টদের পরীক্ষা চলছে, তাছাড়া আমার বাড়িওয়ালাকে টাকা পয়সা দিতে হবে, আরও কিছু কাজ আছে। সেই সব কাজ মিটিয়ে অবশেষে আজ আমার এ বাড়ির দখল নেওয়ার দিন। গতকাল শ্যামলবাবু আমার হাতে বাড়ির চাবি দিয়ে গেছেন। ও হ্যাঁ, গত 2 মাসে আরও একটা কাজ হয়েছে। শ্যামলবাবুর সঙ্গে দৌড়োদৌড়ি করে অবনী দাদুর বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উদ্ধার করে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করানো হয়েছে। বেশ মনোযোগ দিয়ে খুঁটিয়ে দেখে তারপর বিশ্বাস হয়েছে আমি এখন সত্যিই বড় লোক। আমার মাস চলার মতো কিছু টাকা তুলে হাতে রেখেছি। ক্লান্তিতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙল তখন বাইরে আলো মরে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই ঘর আবার অন্ধকারে ভরে যাবে। লাফিয়ে উঠে ব্যাগ থেকে মোমবাতি বের করে জ্বালিয়ে নিলাম। খুব মোটা মোম, কাজেই সকাল পর্যন্ত দিব্যি চলে যাবে। কাল সকালে গ্রামের বাজারে গিয়ে কেরোসিন বাতির ব্যবস্থা করতে হবে। এই গণ্ডগ্রামে এখনো বিজলি বাতি আসেনি। আলোর সমস্যা মিটলেও এখন প্রধান সমস্যা খিদে। দুপুরের পাউরুটি ঘুগনি কখন হজম হয়ে গেছে। এখন গ্রামের দিকে গেলে দোকানপাট পাওয়া যেতে পারে, কিন্তু এই বিতিকিচ্ছিরি রাস্তা দিয়ে রাতের অন্ধকারে যাতায়াত করতে গেলে একটা দুর্ঘটনা ঘটা বিচিত্র নয়। মনে পড়ল সকালে ট্রেনে 2 প্যাকেট বাদাম ভাজা কিনেছিলাম। সে দুটো এখনো ব্যাগের পাশের পকেটে আছে। জল তো আছেই 1 বোতল। আজ রাতটা চিনেবাদাম চিবিয়েই কাটাতে হবে বুঝলাম। অগত্যা মোমবাতি হাতে নিয়ে অন্ধকার বারান্দা দিয়ে বাথরুমের সন্ধানে যাচ্ছিলাম তখন নিজেকেই কেমন যেন ভেবে হাসি পেল। রাতটা অবশ্য নিশ্চিন্তেই কাটল। শুধু ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম ছায়া ছায়া কয়েকটা মূর্তি আমার ঘুমন্ত মুখের ওপর ঝুঁকে পড়ে কি যেন দেখছে। শুধু কি তাই, সারা রাত ধরে পুরুষ কণ্ঠের এক চাপা আর্তচিৎকার ঘুমের মধ্যেও আমাকে যেন সচেতন করে তুলছিল। পরিবেশ পরিস্থিতির প্রভাব আর কি। পরদিন ঘুম থেকে উঠতে একটু বেলা হলো। এমনিতে আমি ভোরে উঠি, আজ হয়তো মানসিক নিশ্চিন্ততায় ঘুমটা একটু বেশি গাঢ় হয়েছে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিলাম। বেশ কিছু জিনিসপত্র কেনার আছে। বাড়ি থেকে বেরিয়ে সেই ভাঙাচোরা রাস্তাটা দিয়ে যেতে যেতে আর ততটা খারাপ লাগছিল না। বেশ সবুজে ঘেরা চারিদিক। জাদুমহলের আশেপাশে কোনো বাড়িঘর নেই। বাড়ির পেছনে একটা মজে আসা পুকুর
আর চারিদিকে খোলা মাঠ। অদ্ভুত মানুষ ছিলেন অক্ষয় ঘোষাল। নইলে যে কোনো শহরের বুকে বিলাসবহুল বাড়ি করে বাস করা যার হাতের মুঠোয় ছিল, তিনি এই অজপাড়াগায় বাস করতে আসবেন কোন আনন্দে? আর তিনি না হয় ছিলেন পুরনো আমলের লোক। অবনী দাদুই বা কেন এখান থেকে কলকাতার কোথাও চলে গেলেন না? ভাবতে ভাবতে গ্রামের বাজারে পৌঁছে গেলাম। দরকারি বেশ কিছু জিনিসপত্র কিনলাম, বিশেষ করে রান্নার বাসনপত্র আর উপকরণ, কেরোসিন আর হ্যারিকেন, এছাড়াও আরও নানা সামগ্রী। গ্রামের সবাই মোটামুটি সবাইকে চেনে বলেই মনে হলো, তাই আমাকে দেখে অনেকেই বেশ ঔৎসুক্য নিয়ে তাকাচ্ছিল। আমি খুব একটা পাত্তা দিলাম না। আমি খুঁজছিলাম এমন কাউকে যে আমাকে দু একজন মালি আর একজন প্রতিদিনের কাজের লোক জোগাড় করে দিতে পারবে। যে বাসনওয়ালার কাছ থেকে বাসনকোসন কিনলাম তিনি একজন বয়স্ক মানুষ। মুখ দেখে মনে হলো উনি আমায় সাহায্য করতে পারেন, কাজেই উঁকেই সব কথা খুলে বললাম। উনি খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, আপনি কি ওই জাদু মহলে থাকেন? হ্যাঁ। বসেন। আপনি ওই পাগলা জাদুকরের কেউ হন বুঝি? সাহস আছে আপনার? ওই অঘটনের পর থেকে জাদুকর একাই থাকতো ওখানে, তারপর সেও গেল। তাও তো বেশ কবছর হলো। এতদিন ধরে ফাঁকাই পড়ে আছে মহল। যদিও ভালোই হয়েছে এক হিসেবে, তাও একটু আলো জ্বলবে বাড়িটায়, নইলে তো। অঘটন মানে কিরকম অঘটন? জানেন না বুঝি? অবনীবাবু তো গ্রামের 5টা অনাথ ছেলে মেয়েকে পুষতেন নিজের বাড়িতে। 3টে ছেলে আর 2টো মেয়ে। ওদের খাওয়া পড়া, পড়াশোনা সব দায়িত্ব নিয়েছিলেন। বিয়ে থা করেননি কি না? গ্রামের বাচ্চারা খুব ভালোবাসত ওনাকে। ওদের বিনে পয়সায় জাদু দেখাতেন, খাবার দিতেন। জাদু মহলের নিচতলার একটা ঘরে ওরা থাকতো। একদিন কিভাবে জানি না, রাতারাতি উধাও হয়ে যায় ছেলে মেয়েগুলো। হাজার খুঁজেও তাদের চিহ্ন মাত্র পাওয়া যায়নি। আমার খুব রাগ হচ্ছিল। শ্যামলবাবু আমাকে এসব কথা ঘুণাক্ষরেও জানাননি। এরকম সাংঘাতিক কাণ্ড ঘটেছে যে বাড়িতে, সেখানে থাকতে একটু খুঁতখুত লাগবে বই কি। আর অবনী দাদু, উনি কিভাবে মারা গেলেন? উনি এরপর পাগলের মতো হয়ে যান। একাই থাকতেন, মাঝে মাঝে একা একা কথা বলতেন, চিৎকার করতেন। যারা ওর বাড়িতে কাজ করত তারাই বলতো। তারপর তো একদিন ভাগলপুরে জাদুর খেলা দেখাতে গিয়েছিলেন। সেইখানেই ওর মৃতদেহ পাওয়া যায়। শোনা যায় ওর গলায় আঙুলের দাগ ছিল। তবে বোঝেনি তো, গ্রামগঞ্জে অনেক কথা রটে, সেসব সত্যি নাও হতে পারে। তবে হ্যাঁ, এরপর থেকে গ্রামের লোক একটু এড়িয়েই চলে ও বাড়ির দিকটা। অনেকে বলে জাদুকর বুড়ো নাকি অনেক টাকা নিজের ঘরে লুকিয়ে রেখেছিল। মরার আগে সেসব জানাতে পারেনি কাউকে, তাই সেই লোভে একবার এক চোর এসেছিল এ বাড়িতে। কিন্তু অদ্ভুত ব্যাপার জানেন, চোরটা ছাদ থেকে পড়ে মরে যায়। কোনোদিন শুনেছেন চুরি করতে এসে চোর ছাদ থেকে পড়ে মরে গেছে? লোকে বলে বাড়িটা জ্যান্ত, নিজেই পাহারা দেয় নিজেকে। সত্যি মিথ্যে জানি না, তবে তারপর থেকে কেউ খুব একটা ওদিকে যায় না। না, এসব গল্প বেশি শুনে কাজ নেই। আমার যখন আর ফেরার পথ নেই, তখন এসব শুনে দুর্বলতাকে প্রশ্রয় দিয়ে লাভ কি? আমি আসল কথায় চলে এলাম। শুনুন না, আমাকে 2-1জন লোক একটু জোগাড় করে দিতে পারেন এই বাড়ির আশেপাশের আগাছাগুলো আর বাড়ির ভেতরটা পরিষ্কার করার জন্য। এছাড়া রোজকার কাজের জন্য লোক দরকার। বাড়ি ফিরলাম বাসনওয়ালার দৌলতে জুটে যাওয়া শম্ভুকে সঙ্গে নিয়ে। শম্ভুই আর একজনকে নিয়ে এলো আজকের জন্য। ওরা দুজন মিলে আমার বাজার থেকে কেনা জিনিসপত্র ঘাড়ে করে বয়ে নিয়ে এলো। ওদের না পেলে বেশ চাপে পড়তে হতো।
সারা রাস্তা শম্ভু প্রায় একাই বকে গেল। একটু বেশিই কথা বলে লোকটা, যদিও একা অত বড় বাড়িতে থাকতে গেলে একজন কথা বলার লোক থাকলে ভালোই হয়। ঠিক হয়েছে, শম্ভু রোজ এসে আমার কাজকর্ম করে দিয়ে যাবে। ওরা দুজনে মিলে বাড়ি আর বাগান সাফ করার কাজে লেগে পড়ল। শম্ভু দেখলাম মহলের ভেতরটা মোটামুটি চেনে। ও নাকি ছোটবেলায় বন্ধুদের সঙ্গে আসতো জাদুর খেলা দেখতে। এতে আমার সুবিধেই হলো। বাজার থেকে রাতরাস সেরে এসেছিলাম। ওদের বললাম, শম্ভু, রান্নাঘরটা তো একেবারে জঞ্জাল হয়ে আছে, আগে ওটা পরিষ্কার করে দাও, তাহলে দুপুরে রান্নাটা চাপিয়ে দিতে পারবো। আমি ততক্ষণ একটু বাড়িটা ঘুরে দেখি, কেমন? আচ্ছা আচ্ছা। নেমে এলাম একতলায়। একতলা সিঁড়ির ল্যান্ডিং থেকে দুপাশে সার ঘর, বেশিরভাগই খোলা। গুনে দেখলাম ডান দিক আর বাঁ দিকে 3টে করে মোট 6টা ঘর। বুঝলাম দোতলা আর 3তলাতে এর চেয়ে 2-1টা করে বেশিই হবে। একতলার কোন ঘরটায় ছেলেমেয়েগুলো থাকতো সেটা জানার জন্য খুব কৌতূহল হচ্ছিল। ফলে সব ঘরগুলোই খুলে খুলে দেখলাম। কোনো ঘরেই খুব বেশি আসবাবপত্র নেই। এছাড়া এমন কিছু দেখতে পেলাম না যাতে বোঝা যায় এটাই সেই ঘর। একটু দমে গিয়ে উঠে পড়লাম দোতলায়। দোতলার করিডোরের শেষে রান্নাঘর থেকে ঘষাঘষির আওয়াজ পাওয়া যাচ্ছিল। বোঝাই যাচ্ছে ওদের কাজ জোর কদমে চলছে। আমি দোতলার ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। নিচের তলার মতোই একই ডিজাইনের ঘর, পার্থক্য নেই কোনো। শুধু একটা ব্যাপার দেখে আমার হাঁ মুখ আর বন্ধ হচ্ছিল না। দোতলার করিডোরের দরজার সংখ্যা নিচের তলার প্রায় দ্বিগুণ। এটা কিভাবে হয় ভাবতে ভাবতে এক এক করে যখন দরজাগুলো খুলছিলাম তখন দেখলাম মাঝে মাঝেই এক একটা দরজা নকল। ঠিক নকল বললে ভুল হবে, দরজাগুলো আসল, অথচ তার ভেতরে কোনো ঘর নেই। মানে দরজা খুললে নিরেট দেওয়াল। এর কি অর্থ হয় তা বুঝে উঠতে পারলাম না। ঘর যখন নেই তখন দরজা কোন কাজে লাগবে এটা আমার মাথায় ঢুকলো না। নকল দরজাগুলো দেখে বোঝা যায় সেগুলো মহল তৈরির সময়কার নয়, অনেক পরে। এই অদ্ভুত ব্যাপারটা আবিষ্কার করার পর আরও কিছু জিনিস আমার চোখে পড়ল। ঘরগুলো কোনোটার ভেতরে শহুরে ডুপ্লে কায়দায় কাঠের সিঁড়ির ব্যবস্থা রয়েছে, অথচ সিঁড়িগুলো গিয়ে শেষ হয়েছে ঘরের সিলিংয়ে। তার মানে ওই সিঁড়ি বেয়ে উঠলে আদৌ কোথাও পৌঁছানো সম্ভব নয়। যত দেখছিলাম তত হতবাক হয়ে পড়ছিলাম। তাহলে কি সেই বাসনওয়ালার কথাই ঠিক? অবনী দাদুর মাথাটা শেষের দিকে খারাপ হয়ে যাচ্ছিল। উনিই কি এসব তৈরি করিয়েছিলেন? নকল দরজার মতো সিঁড়িগুলোও অপেক্ষাকৃতভাবে নতুন। মাথায় অনেক কিছু ঘুরছিল। অন্যমনস্কভাবে গিয়ে পৌঁছলাম 3তলায়। ওই একই সিঁড়ি উঠে গেছে ছাদ পর্যন্ত। বাসনওয়ালার কাছে শুনেছিলাম অবনী দাদু থাকতেন 3তলায়। ওর ঘরটা দেখতে খুব ইচ্ছে করছিল। বাবু, রান্নাঘরের কাজ শেষ বাবু। নিচ থেকে শম্ভুর গলা শুনে আমি রেলিং দিয়ে একটু ঝুঁকে পড়লাম। শম্ভুও দোতলার রেলিং থেকে ঝুঁকে ওপর দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, তুমি এবার আমার ঘর আর বাথরুম পরিষ্কার করে বাইরের বাগানে চলে যাও। একদিনে সারা বাড়ি পরিষ্কার করার দরকার নেই, অন্য ঘরগুলো ধীরে সুস্থে করলেই হবে। ওকে নির্দেশ দিয়ে আমি আবার লেগে পড়লাম জাদুমহল আবিষ্কারের কাজে। 3তলাতেও সেই একই রকম নকল দরজা আর নকল সিঁড়িতে 6 লাভ। একটা ঘর খুলতেই আমার মাথাটা বোঁ করে ঘুরে গেল। এটাই যে অবনী দাদুর ঘর তা আর বলে দিতে হয় না। সারা ঘর আয়নায় মোড়া। ছোটবেলায় বাবার সঙ্গে মেলায় গিয়ে আয়নামহল দেখতাম। একটা জিগজ্যাগ সুড়ঙ্গের মতো জায়গা, পুরোটাই আয়নায় মোড়া। একবার ঢুকে পড়লে বেরোনোর পথ খুঁজে পাওয়াই দায়। যেদিকে তাকাও সেদিকেই নিজেকে দেখতে পাবে, আর এগোতে গেলেই আয়নায় ধাক্কা। কোনটা যে সঠিক পথ তা বোঝাই যায় না। এক এক সময় মনে হতো কোনটা যে সত্যিকারের আমি সেটাও বোধহয় গুলিয়ে ফেলছি। অবনী দাদুর ঘরে ঢুকেও আমার সেরকমই অনুভূতি হলো। তার ওপর ঘরটার পুরো দেওয়ালের ওপরের অংশ জুড়ে রঙিন কাঁচ বসানো। সেখান থেকে সূর্যের আলো বিচিত্র রঙের ছদ্মবেশ পরে এসে পড়েছে ঘরের মেঝেতে। তাতে ঘরের ভেতরে আরও অদ্ভুতুড়ে পরিবেশ রচিত হয়েছে। আমি ঘরের মাঝখানে এসে দাঁড়ালাম। কিভাবে কোনো মানুষ এখানে বাস করতে পারে? ঘরের মাঝখানে এসে দাঁড়াতেই
আরও একটা অদ্ভুত ব্যাপার আমার চোখে পড়ল। ঘরে যে কটা জানলা রয়েছে সব কটা উল্টো, অর্থাৎ মাথার অংশ নিচের দিকে আর নিচের অংশ ওপরের দিকে। ফলে জানলার ছিটকিনি, হাতল ইত্যাদি সব উল্টোমুখ। জানলাগুলোর পাল্লার ওপরেও আয়না লাগানো, তাই হঠাৎ করে এই উল্টো ব্যাপারটা চোখে পড়ে না। আমার গাটা কেমন শিরশির করছিল। মনে হচ্ছিল আর এক মুহূর্ত এখানে থাকলে আমি আবার ছোটবেলার মতো নিজেকে হারিয়ে ফেলব, আর কোনোদিন ফিরতে পারবো না মানুষের জগতে। পিছন ফিরে চলেই আসছিলাম, এগোতে গিয়ে বাধা পেলাম। কোন এক মন্ত্র বলে আমার সামনে এখন নিরেট দেওয়াল। মানে কি করে সম্ভব এটা? হাতড়ে হাতড়ে স্পর্শ করলাম দেওয়ালটা। না, কোনো ভুল নেই, আমি এগোতে পারছি না। অগত্যা পেছনে ফিরলাম। সেদিকে দেওয়ালে জানলাগুলো দেখতে পাচ্ছিলাম। এবার ডান দিকে দৌড়লাম, বাঁ দিকে। ভগবান, কোনো দিকেই যে বেরোবার পথ নেই। তাহলে আমি ঢুকলাম কিভাবে এই ঘরে? আচমকা একটা আওয়াজ আমার কানে এলো, একটা পুরুষ কণ্ঠের চিৎকার। সেই চিৎকারের উৎস যে প্রচণ্ড ভয় তা বুঝতে অসুবিধা হচ্ছিল না। এই গলাটাই কাল সারা রাত আমার কানে ভেসে এসেছে, কিন্তু তখন সেটা ভেসে আসছিল বহু দূর থেকে, আর এখন মনে হচ্ছে যেন এই ঘরেই কেউ চিৎকার করছে। গলা ভয়ে বুঝে আসছিল, তবুও চিৎকার করে সর্বশক্তি দিয়ে ডাকলাম, শম্ভু, শম্ভু, আমাকে বাঁচাও। জানি না আদৌ আমার গলার স্বর এ ঘরের বাইরে পৌঁছলো কিনা। হাত দিয়ে আয়নার দেওয়ালে জোরে জোরে মারতে লাগলাম। ভেঙে পড়ুক, খসে পড়ুকে দেওয়াল, আমি বাইরে বেরোতে চাই। কেন কত কাল আমি এখানে বন্দি। হঠাৎ মনে হলো বিশাল বড় ঘরটার চারিদিক যেন কেমন ছোট হয়ে আসছে। চারটে দেওয়াল এগিয়ে আসছে পরস্পরের দিকে, আর আমি মাঝখানে একটা পোকার মতো অপেক্ষা করছি পিছে যাওয়া। যতই ছটফট করে এ দেওয়াল থেকে ও দেওয়াল দৌড়ে বেড়াচ্ছি, ততই আরো ছোট হয়ে আসছে ঘরটা। ছোট হতে হতে একটা কুঠুরির চেহারা নিয়েছে। আমি এখন হাত না বাড়িয়েও স্পর্শ করতে পারছি দেওয়ালগুলো। হায় ঈশ্বর, এভাবে একটা পোকার মতো পিষে মরার জন্য আমাকে নিয়ে এলে এই মহলে। ঠিক করলাম, একবার যদি বেরোতে পারি এই মৃত্যু ফাঁদ থেকে, আর এখানে দেওয়ালগুলো চলে এসেছে খুব কাছে। আমি গালের ওপর সেগুলো স্পর্শ পাচ্ছি। প্রচণ্ড চাপে আমার দেহের হাড় ভেঙে যাবে এখনই। বুকের ওপর 10 মণি পাথরের বোঝা, আমি শ্বাস নিতে পাচ্ছি না। মৃত্যুর প্রতীক্ষায় আমি চোখ বুজলাম। বাবু, বাবু, কি হয়েছে বাবু? আপনি ওরকম করছেন কেন বাবু? একটা ঝাঁকুনি দিয়ে যেন ফিরে এলাম বাস্তবে। শম্ভু আর অন্য লোকটি হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে। আমি 3 তলার সিঁড়ির রেলিংয়ের সামনে দাঁড়িয়ে, ঠিক যেখান থেকে ওদের পরবর্তী কাজের নির্দেশ দিয়েছিলাম। আমরা তো আপনার ঘরে কাজ করছিলাম, হঠাৎ শুনি আপনি খুব চিৎকার করে আমাকে ডাকছেন। আমি ভাবলাম কি হলো আবার। এসে দেখি আপনি এখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ছটফট করছেন। কত ডাকছি আপনি শুনছেনই না। শেষমেশ আপনার গায়ে ধাক্কা দিতে আপনার চোখ খুলল। কি হয়েছে বাবু? আমি জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম। এখনো বুকের ওপর দেওয়ালের চাপ অনুভব করতে পারছি। হাতের আঙুলগুলোতে খুব ব্যথা। তাকিয়ে দেখি কালশিটে পড়ে আছে, দেওয়ালে আঘাত করার ফল। পুরো ব্যাপারটা আমার বোধের বাইরেই রয়ে গেল। আমার হাতের ক্ষত প্রমাণ করে আমি যা দেখেছি, শুনেছি কিচ্ছু মিথ্যে নয়। অথচ আমি দাঁড়িয়ে আছি সিঁড়ির কাছে। আমার শরীরে ঘাম দিচ্ছিল। থরথর করে কাঁপতে কাঁপতে কোনো মতে শম্ভুকে বললাম, তোমরা যাও, কাজ করো। ওরা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিল। তারপর ওরা নিচে চলে যেতে আমি খোলা হাওয়ার সন্ধানে ছাদে উঠলাম। ছাদের একটা অংশ ঢাকা, সেখানেই মাথার ওপর গম্বুজটা। বাকি বিরাট খোলা ছাদ রোদে পুড়ে যাচ্ছে। ছাদ থেকে আশেপাশে ধুধু মাঠ, গাছপালা, রাস্তা, দূরে গ্রামের ছোট ছোট বাড়ি সব দেখা যাচ্ছে। রোদ থাকা সত্ত্বেও ফুরফুরে হাওয়ার জন্য গরম তেমন অনুভূত হচ্ছিল না। আমি রোদের মধ্যেই কার্নিশে হাত রেখে দাঁড়িয়েছিলাম। শরীরের কষ্টটা একটু কমেছে। খানিকক্ষণ আগে যে অভিজ্ঞতা হলো, তাতে এ বাড়িতে আমার আর থাকতে যাওয়া উচিত না। একটু আগেও তাই ভাবছিলাম, কিন্তু এখন যেন কেমন একটা মায়া অনুভব করছি বাড়িটার উপর। সবে কয়েক ঘন্টা হয়েছে আমি এ বাড়ির বাসিন্দা।
এর মধ্যেই বাড়িটাকে বেশ নিজের নিজের মনে হচ্ছে। চওড়া কার্নিশের ওপর হাত বুলালাম আমি। এই বাড়ির প্রতিটি ইট কাঠ আমার। একে ছেড়ে কোথায় যাব আমি? এই কথা মনে আসতে পেছন থেকে একটা খিলখিল হাসির আওয়াজ শুনতে পেলাম। অথচ কেন যেন খুব একটা অবাক হলাম না। ধীরে ধীরে পেছনে ঘুরলাম। ঝিমঝিমে রোদে ছাদের ঠিক মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে। চোখ ধাঁধানো রোদ বটে, কিন্তু তাকে যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না, তার কারণ তার দেহের স্বচ্ছতা। ঠিক যেন জল দিয়ে তৈরি শরীর। আমি ফিরে তাকানো মাত্রই সে ছুটে চলে গেল ছাদের ঢাকা অংশের গম্বুজের নিচের চিলেকোঠার দিকে। আমিও ছুটলাম তার পিছু পিছু। রোদ থেকে ছায়ায় এসে প্রথমটায় কিছুই দেখতে পেলাম না। তারপর আস্তে আস্তে চোখ সয়ে এলো। তখন দেখলাম চিলেকোঠা ঘরটার প্রায় পুরোটাই ভর্তি পরিত্যক্ত জিনিসপত্রে, আর খুব স্বাভাবিকভাবেই সেখানে কেউ নেই। আমি জানতাম কাউকে দেখতে পাবো না। বাড়িটার ওপর মায়ার পাশাপাশি আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম এখানে আমি একা নই। যে বা যারা এখানে থাকে তারা আমার কোনো ক্ষতি করবে না। ক্ষতি করতে হলে প্রথম দিনই করতে পারত। বরং তাদের হয়তো আমাকে কিছু বলার আছে, কিছু জানানোর আছে, এমন কোনো কথা যা তারা কাউকে বলতে পারেনি। আমি নিচে নেমে এলাম। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। আমি এর মধ্যে আর 3 তলায় উঠিনি। হ্যালিউসিনেশন ভেবে সেদিনের ঘটনা ভুলে যাওয়ার চেষ্টা করেছি। তবু মাঝে মাঝে ঘুমের মধ্যে কারোর উপস্থিতি টের পাই। প্রতিদিন রাতে শুনতে পাই পুরুষ কণ্ঠের সেই চিৎকার। আমার ভয় করে না। জানতে চাই তার বা তাদের পরিচয়। শম্ভু এসে আমার কাজকর্ম করে দিয়ে চলে যায়। ওকে খুব একটা কথা বলার সুযোগ দিই না। সারাদিন আমার বিশেষ কোনো কাজ নেই। প্রায় শুয়ে বসেই দিন কাটে। মাঝে মাঝে সারা বাড়ির দেওয়ালে, জানলার পাল্লায়, আসবাবপত্রে হাত বুলোই, ঠিক যেন আমার সন্তান এগুলো। কিসের এক মায়া দিনে দিনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলছে আমাকে। এরকমভাবেই দিন কাটছিল। হাতের টাকা প্রায় শেষ। আমাকে একদিন শহরে যেতে হবে। ইচ্ছে না করলেও প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির দরজায় তালা লাগিয়ে বেরোনোর সময় খুব কান্না পাচ্ছিল, যেন খুব আপনজনকে ছেড়ে যাচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। ভাঙাচোরা রাস্তা পেরিয়ে রিক্সা ধরে স্টেশনে পৌঁছানোর পর এই মন খারাপটা কাটতে শুরু করলো। ট্রেন ধরে শিয়ালদা আসতে আসতে মেজাজটা বেশ ফুরফুরে হয়ে গেল। অনেকদিন পর বাইরে বেরোনোয় ভালো লাগছিল। টাকা তোলা ছাড়াও আরও একটা কাজ করব বলে স্থির করলাম। ব্যাংকের কাজ সেরে ন্যাশনাল লাইব্রেরি মুখোপাসে চেপে বসলাম। সেই কলেজ লাইফ থেকেই আমি ন্যাশনাল লাইব্রেরিতে যাতায়াত করি। কাজেই অবনী দাদুর মৃত্যুর পরের দিনের খবরের কাগজগুলো লাইব্রেরিয়ান সমরদাকে বলে খুঁজে বের করাতে খুব একটা অসুবিধায় পড়তে হলো না। কলকাতার প্রায় সব লিডিং খবরের কাগজগুলোতেই অবনী দাদুর মৃত্যু সংবাদ বেরিয়েছিল। আমার চোখে পড়েনি, কারণ ওই সময় আমি নিজের খাওয়াটুকু জোটাতে হিমশিম খাচ্ছিলাম। খবরের কাগজের দাম দেওয়াও ছিল বিলাসিতা। দেখলাম ভাগলপুরের একটা অডিটোরিয়ামে পরপর কয়েকদিন শো ছিল এসিজি কোম্পানি। যেদিন শেষ শো, সেদিন শো শুরু হওয়ার সময় পেরিয়ে যাওয়ার পরও উনি স্টেজে আসছেন না দেখে গ্রুপের একজন লোক তাকে ডাকতে গিয়ে গ্রিন রুমে গিয়ে দেখে উনি উপুড় হয়ে মেঝের উপর পড়ে আছেন। ডাক্তার ডাকা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অবনী দাদুর গলায় কিছু দাগ মিলেছিল। প্রথমটায় পুলিশ ফিঙ্গারপ্রিন্ট বলে সন্দেহ করলেও পোস্টমর্টেমে হার্ট অ্যাটাকে স্বাভাবিক মৃত্যু বলেই রিপোর্ট দেওয়া হয়। খবরের কাগজগুলো অন্তত 1 সপ্তাহ ধরে অবনী দাদুর কেসটা ফলো আপ করেছিল। 2-1টা খবরের কাগজে তার বেশ বিস্তারিত জীবনীও দেওয়া হয়েছিল। তাতে তার দেশ বিদেশে পাওয়া নানা পুরস্কারের কথা, বিভিন্ন জাদুর খেলায় তার হাতযশের কথা লেখা আছে। তবে একটা অদ্ভুত ব্যাপার, জীবনের শেষ 1 সপ্তাহের শোতে তিনি সম্পূর্ণ নতুন একটা খেলা দেখিয়েছিলেন, যা এর আগে কখনো তিনি দেখাননি। এমনকি তার গ্রুপের লোকেরাও এতে অবাক হয়ে গিয়েছিলেন। স্টেজে ওঠার আগে পর্যন্ত কেউ জানতেন না অবনী দাদু এমন খেলা দেখাতে চলেছেন। ভেন্ট্রিলোকুইস্টরা যে ধরনের পুতুল নিয়ে ভেন্ট্রিলোকুইজম করেন, সেরকম কয়েকটি পুতুল নিয়ে খেলা।
কিন্তু গলার ভেতরে শব্দ করে পুতুলের মুখে কথা বসানোর খেলা নয়, বরং এক জায়গায় বসে পুতুলগুলো যা নির্দেশ দিত তিনি নাকি তাই করতেন। প্রত্যেক পুতুলের হাতে থাকতো কাগজ কলম। দর্শকের চোখের সামনে তাতে একবার এক রকম নির্দেশ আসতো। প্রতিবারই শেষ নির্দেশে লেখা থাকতো চাও। সবাই অবাক হয়ে দেখত। প্রখ্যাত জাদুকর এসিজি হাঁটু গেড়ে মঞ্চের মাঝখানে বসে কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করছেন। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। দর্শক তাজ্জব বনে যেত জাদুকরের অসাধারণ অভিনয় গুণে। সবচেয়ে আশ্চর্য হলো এই খেলা দেখানোর সময় অবনী দাদু গ্রুপের কোনো লোকের সাহায্য নিতেন না। অবনী দাদু মারা যাওয়ার পর এই পুতুলগুলো আর খুঁজে পাওয়া যায়নি। ভেতর থেকে বন্ধ গ্রিন রুম থেকে সেগুলো কোথায় উধাও হলো, সেটা যত বড় রহস্যই হোক না কেন, পুলিশকে বোধহয় ততটা নাড়া দিতে পারেনি। আর একটা ব্যাপারের কথা কোনো প্রত্যক্ষদর্শী বলেছিলেন যে মৃত্যুর সময় অবনী দাদুর মুখে ছিল একটা প্লাস্টিক হাসি, ঠিক যেমনটা ওই পুতুলগুলোর মুখে থাকত। তবে অনেকে একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। অবনী দাদুর মৃত্যু স্বাভাবিক বলে ঘোষিত হওয়ার পরই এই কেসের ফাইল বন্ধ হয়ে যায়। আমি বেশ খানিকক্ষণ গুম হয়ে বসে রইলাম। ব্যাপারটা খুবই রহস্যময়। কেউ কটা পুতুল কেন চুরি করতে যাবে? ওগুলো নিয়ে হবেই বা কি? আর অবনী দাদুই বা শেষ বয়সে এসে এরকম একটা অদ্ভুত খেলা দেখাতে শুরু করলেন কেন? লাইব্রেরি থেকে বেরিয়ে গেলাম শ্যামলবাবুর কাছে। শ্যামলবাবুর চেম্বার মৌলালির কাছে। আমাকে দেখে খুব একটা উৎসাহিত হলেন বলে মনে হলো না। অবশ্য এতদিনের দায়ঝাড় ফেলে নিশ্চিন্ত হওয়ার পর সেই ঝামেলা কে ঘাড়ে নিতে চায়? আমি খুব সংক্ষেপে তাকে বুঝিয়ে দিলাম, এসব ঘটনা আমার কাছে লুকিয়ে যাওয়াটা কিন্তু আপনার একেবারেই ঠিক হয়নি। অবনীবাবুর উকিল হিসেবে আমার যেটুকু কর্তব্য ছিল আমি সেটাই করেছি। আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আসলে আমি জানতে চাইছি অবনী দাদু শেষের দিকে কীরকম আচরণ করতেন। মানে খবরের কাগজগুলোয় যা লেখা আছে সেটা থেকে এইটুকু বুঝতে পারছি কিছু একটা গণ্ডগোল আছে। আপনি ছাড়া আর কাকে জিজ্ঞেস করব বলুন? ছেলে মেয়েগুলো নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকেই অবনীবাবুর মধ্যে একটা পরিবর্তন আসে। আচমকায় খুব ভয় পেতে শুরু করেছিলেন। আমাকে প্রায় বলতেন উনিও নাকি আর খুব বেশি দিন নেই। বাড়ি থেকে বেরোতে চাইতেন না, শো করাও অনেক কমিয়ে দিয়েছিলেন। নিজের গ্রুপের ছেলে মেয়েদের নাকি বলেছিলেন অন্য গ্রুপে কাজ খুঁজে নিতে। আবার কিছুদিন যেতে না যেতে একটা শো পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। ভাগলপুরে শোটা নাকি নিজেই জোগাড় করেছিলেন। গ্রুপের ছেলে মেয়েদের বলেছিলেন এমন খেলা দেখাবেন যা এর আগে আর কেউ দেখায়নি। সত্যিই তাই। তার ওই পুতুলের খেলা নিয়ে নানা রকম মতামত তৈরি ছিল। অনেকেই বলতো তিনি শেষের দিকে সাধারণ ম্যাজিকের পাশাপাশি ব্ল্যাক ম্যাজিক চর্চা শুরু করেছিলেন। ওই পুতুলগুলোর ওপরে কোনো আত্মার ভর ছিল এমনও শোনা যায়। আর সেই আত্মারাই কোনোভাবে সুযোগ পেয়ে তার প্রাণ নিয়েছে। তবে এইসব কথা গুজব বলেই মনে হয়, কোনো বাস্তব ভিত্তি থাকার সম্ভাবনা খুবই কম। যে কোনো রহস্যময় ঘটনা সম্পর্কে এসব রটেই থাকে। শ্যামলবাবুর চেম্বার থেকে বেরিয়ে স্টেশনের দিকে রওনা দিলাম। বিকেল 4টে নাগাদ রাঙামাটি যাওয়ার একটা ট্রেন আছে। ওটা ধরতে না পারলে এরা মুশকিল হয়ে যাবে। এরার সময় ভাঙাচোরা রাস্তাটা বেয়ে এসে ঠিক যেখানটা থেকে জাদুমহল গম্বুজটা দেখা যায় সেখানে থমকে দাঁড়িয়ে পড়লাম। বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইলাম অন্ধকারে দাঁড়িয়ে থাকা বিশাল বাড়িটার দিকে। কেন যেন মনে হলো বাড়িটার প্রাণ আছে। আমার আসার অপেক্ষাতেই পথ চেয়ে দাঁড়িয়ে আছে। গম্বুজের ওপরে রঙিন কাঁচগুলো সূর্যাস্তের আলোয় চকচক করছে। আমার মনে হলো আমাকে দেখেই আনন্দে চকচক করে উঠেছে জাদুমহল। ওদিকে চোখ রেখে হোঁচট খেতে খেতে কোনো রকমে পৌঁছলাম বাড়িতে। তালা খুলে বাড়ির ভেতর ঢুকতেই কি এক শান্তিতে আমার মন জুড়িয়ে গেল।
মনে হলো আমি এসে পৌঁছেছি সঠিক গন্তব্যে। দরজা বন্ধ করে অন্ধকারেই ওপরে উঠে গেলাম। আজকাল আমার সব সময় আলোর প্রয়োজন হয় না। বাড়িটার দেওয়াল থেকে এক ধরনের আলোর বিচ্ছুরণ যেন আমার চোখে প্রতিফলিত হয়। আমি অন্ধকারেই বেশ দেখতে পাই। রাতে খাওয়া দাওয়া সেরে শুতে গিয়ে অনেকক্ষণ অবনী দাদুর কথা ভাবছিলাম। অবনী দাদুর কথা বলতে আজকে যা যা জানতে পারলাম, কেন জানি না সেগুলো আমার খুব একটা অবিশ্বাস্য মনে হয়নি। কত কিছুই তো আছে পৃথিবীতে যার ব্যাখ্যা হয় না। কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। রাত তখন কটা জানি না। ঘুমটা ভেঙে গেল একটা শব্দে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা ভোঁতা শব্দ হয়ে চলেছে। কয়েক মিনিট বিছানায় শুয়ে শুয়েই বোঝার চেষ্টা করলাম শব্দটা কোথা থেকে আসছে। ভালো করে শুনে মনে হলো নিচের তলার কোনো একটা ঘর থেকে। আমি উঠে বসলাম। তারপর খাট থেকে নেমে মোমবাতি ধরিয়ে এগোলাম দরজার দিকে। হ্যাঁ, কোনো ভুল নেই, নিচের তলা থেকেই আসছে শব্দটা। আমি সিঁড়ি বেয়ে নেমে গেলাম নিচে। ডান দিকে বাঁদিকে সব ঘরগুলো দেখলাম। কোথাও এমন কিচ্ছু দেখতে পেলাম না যার জন্য এরকম শব্দ হতে পারে। খুব অবাক লাগছিল। আশেপাশে কোনো লোক বসতি নেই যেখান থেকে শব্দ আসার সম্ভাবনা আছে। আমি আবার ওপরে উঠতে লাগলাম। নিজের ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিতে যাব, হঠাৎ একটা জোরালো ধাক্কায় দরজাটা হাঁ করে খুলে গেল। প্রায় সঙ্গে সঙ্গেই নিভে গেল হাতের মোমবাতিটা। মনে হলো কেউ ফুঁ দিয়ে নিভিয়ে দিয়েছে সেটা। মোমবাতি ধরা হাতটা চেপে ধরে কেউ আমাকে বাইরের দিকে টানতে শুরু করলো। আমার হাত থেকে বাতিটা পড়ে গেল মাটিতে। আমি বেরিয়ে গেলাম ঘর থেকে। হাতের ওপর স্পর্শটা ঠান্ডা না গরম, শক্ত না নরম, কিছুই বুঝতে পারছিলাম না। শুধু বুঝতে পারছিলাম কেউ চায় আমি তার সঙ্গে যাই। সুতরাং আমি যাচ্ছিলাম। সিঁড়ি বেয়ে উঠতে গেলাম 3 তলায়, কিন্তু থামলাম না। আবার ওই সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম ছাদের দিকে। চিলেকোঠার ঘরের সামনে এসে আমার হাত থেকে সেই স্পর্শটা মিলিয়ে গেল আচমকাই। নিজেকে কেমন একটা মনে হলো। সামনের দিকে তাকিয়ে দেখলাম কোনো এক জাদুমন্ত্রে চিলেকোঠার ঘরে পরিত্যক্ত জিনিসের স্তূপ ভ্যানিশ হয়ে গেছে। আর চোখের সামনে উন্মুক্ত হয়ে গেছে দেওয়ালের গায়ের একটা কুঠুরি। বেশ বড় কুঠুরি। অনায়াসে একজন মানুষ ঢুকে পড়তে পারে সেখানে। আমিও ঢুকলাম। মানে না ঢুকে আমার কোনো উপায় ছিল না। আমি যেন আগে থেকেই জানতাম আমাকে ওখানেই যেতে হবে। কুঠুরির ভিতরে পা পড়ল একটি লোহার সিঁড়ির প্রথম ধাপে। নিচের দিকে ঘন অন্ধকার। মনে হচ্ছিল ওখানে গেলে আর কখনো ফিরতে পারবো না। কুঠুরির অনেক নিচ থেকে সেই ধূপ ধূপ শব্দটা এখন বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। আমার কাছে নিচে নামা ছাড়া আর কোনো পথ নেই। অনুমানে পা ফেলে ফেলে নামতে লাগলাম। যত নিচের দিকে নামছি ততই আওয়াজটা আরো কাছে আসছে। অবশেষে শক্ত মেঝেতে পা ফেললাম। যেমন বলেছিলাম, আজকাল আমার অন্ধকারে দেখতে খুব অসুবিধা হয় না। তাই অল্প সময়ের মধ্যে আমার চোখ সয়ে গেল। দেখলাম একটা বেশ বড় ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি আমি। ঘরটাতে কোনো জানলা নেই। সম্ভবত কোনো ভূগর্ভস্থ ঘর এটা। বদ্ধ ঘরটার একদিকে আর একটা দরজা দেখা যাচ্ছে। আমি নিশিতে পাওয়া মানুষের মতো হেঁটে গেলাম সেখানে। একটা জিনিস লক্ষ্য করলাম, আমার চারিদিকে সব দৃশ্য আমার চোখে ধরা দিচ্ছে পুরনো সাদা কালো নীরব চলচ্চিত্রের মতো। না, ভুল বললাম। একটা মাত্র শব্দ এখন জোরালো হয়ে আমার কানে প্রবেশ করছে। দরজার ওপারে আর একটা ঘর। ঘরটার মাঝখানে একটা কুয়ো। আর কুয়োটাকে ঘিরে দাঁড়িয়ে আর বসে রয়েছে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে। একটা মেয়ে সোজা হয়ে পেছন ফিরে দাঁড়িয়ে কুয়োর পেছন দিকের একটা কাঠের স্তম্ভের গায়ে ক্রমাগত নিজের মাথা ঠুকে চলেছে। একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার মাথার সঙ্গে কাঠের স্তম্ভের সংঘর্ষে শব্দ হচ্ছে। আর বাকি ছেলে মেয়েগুলো নির্বিকার বসে রয়েছে, কেউ পা ছড়িয়ে, কেউ বা আসন পিড়ি হয়ে। ভালো করে দেখলাম সব শুদ্ধ 2টি মেয়ে আর 3টি ছেলে। অন্ধকারে ওদের মুখে একটা শূন্যতা দেখতে পাচ্ছিলাম আমি যে ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছি সে ব্যাপারে ওদের কারুর কোনো আগ্রহ আছে বলে মনে হলো না।
এমনকি ওরা আমার অস্তিত্ব সম্পর্কে আদৌ সচেতন কিনা সে নিয়ে সন্দেহ হলো আমার। অনাহত দর্শকের মতো আমি দাঁড়িয়ে রইলাম। মাথা ঠুকতে ঠুকতে মেয়েটার মাথা থেকে রক্ত পড়ছে। সেই রক্তের স্রোত ওর কপাল থেকে চোখ বেয়ে গাল হয়ে নেমে আসছে। তবুও কোনো বিকার নেই মেয়েটির। আমি চিৎকার করলাম, কি করছো তুমি? থামো, তুমি মরে যাবে যে, থামো। মনে হলো না আমার চিৎকার ওদের কানে গেল। তীব্র অস্বস্তিতে আমি এগিয়ে যাচ্ছিলাম মেয়েটিকে ধরতে, কিন্তু আমি এগোনোর আগেই এক এক করে মেঝেতে বসা ছেলে মেয়েগুলো উঠে দাঁড়ালো। টলমল পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল দাঁড়িয়ে থাকা মেয়েটির কাছে। তারপর অন্য মেয়েটি গিয়ে হাত ধরল প্রথম মেয়েটির। আগের মেয়েটি মাথা টোকা বন্ধ করে মাথা নিচু করে এগোতে লাগলো কুয়োর দিকে, সঙ্গে অন্য মেয়েটিও। এবার একটি ছেলে গিয়ে হাত ধরল পরের মেয়েটির। একে একে অন্য দুটি ছেলেও পরপর হাত ধরাধরি করে এগোলো কুয়োর দিকে। আমি বুঝতে পারছিলাম কি ঘটতে চলেছে, কিন্তু সঙ্গে এও বুঝতে পারছিলাম যে যা ঘটছে তাকে আটকানোর ক্ষমতা আমার নেই। কাঠের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিভাবে একে একে ছেলে মেয়েগুলো ঝাঁপ দিচ্ছে কুয়োতে। আমি নড়াচড়ার শক্তি পাচ্ছি না, যেন এখানে আমাকে আনাই হয়েছে হাত পা গুটিয়ে ওদের দুর্ভাগ্য দেখার জন্য। শেষ ছেলেটিও যখন ঝাঁপ দিয়ে পড়ল, তখন সম্বিতার শক্তি দুটোই ফিরে পেলাম আমি। গলা চিরে বেরিয়ে এলো একটা আত্মচিৎকার। ছুটে গেলাম কুয়োর দিকে। ওটার পাড়ের ওপর বুক দিয়ে ঝুঁকে পড়লাম। নিচের স্থির কালো জল আমার চিৎকারে এতটুকুও কাঁপল না। এই মাত্র যে পাঁচটা তাজা প্রাণকে গিলেছে কুয়োটা, তার সামান্যতম লক্ষণ সেখানে নেই। মানুষ কি পড়া মাত্রই ডুবে যায়? বিশেষ করে অতগুলো বাচ্চা একে অপরকে আঁকড়ে ধরেও কি বাঁচতে চাইবে না? আমি পাগলের মতো ঘরটার এদিক থেকে ওদিক দৌড়তে দৌড়তে গলা ফাটিয়ে চেঁচাতে লাগলাম, কেউ যদি শুনতে পায়। কিন্তু এও জানতাম তার সম্ভাবনা নেই। তবু নিজেকে সংযত করতে পারলাম না। হঠাৎ মাথাটা কেমন যেন ঘুরে উঠল। আমি হুমড়ি খেয়ে পড়লাম। প্রচণ্ড চোট পেলাম শরীরে। ওঠার চেষ্টা করতে গিয়ে দেখলাম আমি তো মাটিতে পড়ে নেই। আমি তো সোজা হয়ে নিজের পায়েই দাঁড়িয়ে আছি, আর জ্বলন্ত মোমবাতি থেকে মোম গলে গলে পড়ছে আমার হাতে। সেই যন্ত্রণাই অনুভব করছি আমি। হুঁশ ফিরতেই মোমবাতিটা হাত থেকে রেখে দিলাম টেবিলের ওপর। আমি তো আমার ঘরের মধ্যে দরজার সামনে দাঁড়িয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি তো এইমাত্র ছিলাম মাটির নিচের সেই ঘরটাতে। মোট পাঁচটা বাচ্চা একে একে আমার চোখের সামনে ঝাঁপ দিয়ে পড়েছে সেই কুয়োটার মধ্যে। বিছানায় গড়িয়ে পড়লাম। শুয়ে শুয়েও চোখ খুলে ভাবতে থাকলাম কি দেখলাম। আর একটা কথা স্পষ্ট হয়ে উঠল আমার মনে। অবনী দাদুর কাছে যে অনাথ বাচ্চাগুলো থাকতো, ওরা নিরুদ্দেশ হয়নি। ওরা কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিল। অবনী দাদু কি সেটা জানতেন নাকি জানতেন না? আর 8-10 বছরের শিশুদের জীবনে এমন কোন অপ্রাপ্তি থাকতে পারে যে জন্য তারা আত্মঘাতী হতে যাবে? অথবা এমন কোন হতাশা যা তাদের বাধ্য করে নিজেদের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে? সারা রাত ঘুম হলো না। বারবার যেতে ইচ্ছে করছিল চিলেকোঠায়, সেই কুঠুরি সত্যি আছে কিনা দেখার জন্য, নাকি এসবও আমার হ্যালিউসিনেশন। এ বাড়িতে আসার আগে এ ধরনের কোনো অভিজ্ঞতা আমার হয়নি। আর আমি যা দেখছি সম্পূর্ণ সচেতনভাবেই দেখছি। স্বপ্ন নয়, কল্পনা নয়। কেউ চাইছে আমি এসব জানি, তাই দেখছি। অন্তর থেকে বিশ্বাস জন্মাচ্ছিল আমার এ বাড়িতে আসা, এ বাড়ির মায়ায় জড়িয়ে পড়া, অতীতকে চোখের সামনে দেখা, এসবই পূর্ব নির্ধারিত। চোখের ওপর ভোর হতে দেখলাম। সকাল হতেই লাফ দিয়ে বিছানা থেকে নামলাম। ছুটে গেলাম চিলেকোঠায়। যা আশা করেছিলাম তাই। পরিত্যক্ত জঞ্জালে ভরা চিলেকোঠায় সেই কুঠুরির অস্তিত্ব বোঝার উপায় নেই। নেমে এলাম নিচে। শম্ভু আসতেই ওকে নিয়ে আবার ওপরে উঠলাম। তারপর দুজনে মিলে হাত লাগিয়ে ঘন্টা দুয়েক ধরে অনেকটাই সরিয়ে ফেললাম জঞ্জাল। দেওয়ালের সামনেটা পরিষ্কার হয়ে আসতেই দেখতে পেলাম দেওয়ালে একটা ছোট্ট দরজা। দরজাটাকে আড়াল করতেই হয়তো জঞ্জালগুলো ওভাবে জড়ো করা হয়েছিল। দরজার পাল্লা সিমেন্ট দিয়ে পাকাপাকিভাবে বন্ধ করা। শম্ভুকে বললাম শাবলের সাহায্যে সিমেন্ট করা অংশটা ভেঙে ফেলতে। শম্ভুর মুখ দেখে বুঝতে পারছিলাম ওর মনে প্রচুর প্রশ্ন জমছে।
পাত্তা না দিয়ে ওকে দিয়ে কাজটা করিয়ে ফেললাম বেশ কিছুক্ষণের চেষ্টায়। যা ভেবেছিলাম ঠিক তাই। দোতলা আর তিনতলার নকল দরজাগুলোর মতোই এখানেও ভেতরে নিরেট দেওয়াল, তবে পার্থক্য আছে। এখানে দেওয়ালের চতুষ্কোণ একটা জায়গা যেন আশেপাশের অংশের থেকে একটু আলাদা। বোঝা যাচ্ছে এই অংশটা পরবর্তীকালে নতুন করে তৈরি করা হয়েছে। আমি একটু অবাক হলাম না। আমি যেন জানতামই এরকম কিছু পাব। শম্ভুর একার পক্ষে দেওয়াল ভাঙা কঠিন হবে, তাই ওকে বললাম ওর চেনাশোনা দু একজনকে গ্রাম থেকে ডেকে নিয়ে আসতে। শম্ভু চলে গেলে অনেকক্ষণ ওই দেওয়ালটার সামনেই দাঁড়িয়ে রইলাম। হাতড়ে হাতড়ে অনুভব করতে চাইছিলাম ছোট ছোট বাচ্চাগুলোর যন্ত্রণা। চোখ বন্ধ করতেই নিজের অজান্তে চোখের কোল বেয়ে নেমে এলো জলের ধারা। কয়েকটা অচেনা অজানা শিশুর ভাগ্য বিপর্যয়ের যন্ত্রণা আমার বুকে যেন বিষাদের ঢেউ তুলছিল। কোথায় যেন কারা কাঁদছে, সমস্বরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার সেই শব্দ আস্তে আস্তে গ্রাস করে ফেলছে আমার কর্ণেন্দ্রিয়। বাইরের পৃথিবীর আর কোনো শব্দ আমার কানে আসছে না। আমি জানি এই কান্না ওই 5টা অভাগা শিশুর। দেওয়ালের পেছনে কি জানি কতদিন ধরে ওরা বন্দী হয়ে আছে। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম জানি না। শম্ভুর ডাকে ঘোর কাটল। ওর সঙ্গে আরো 2জন লোক, সেই প্রথম দিনের লোকটা আর আরো একজন। সময় নষ্ট না করে ওরা লেগে পড়ল। আধ ঘন্টার মধ্যে হুড়মুড় করে ভেঙে পড়ল দেওয়ালের চতুষ্কোণ অংশটুকুর খানিকটা। মোটামুটি 1জন মানুষ গলার মতো ফাঁক হয়ে গেছে। ভেতরে নিঃসীম অন্ধকার। আমি জানতাম শম্ভু আর ওই 2 সঙ্গীর কৌতূহল আমার পক্ষে ভালো নয়। গ্রামে ফিরে গিয়ে এসব গল্প করলে লোক জানাজানি হয়ে বিপদ বাড়বে। কাজেই ওদের বললাম, আর ভাঙার দরকার নেই। নিচে গিয়ে শম্ভুকে রোজগারের কাজে পাঠিয়ে অন্য লোক দুটিকে তাদের পারিশ্রমিক দিয়ে বিদায় করলাম। পারিশ্রমিক যত দেওয়া উচিত তার চেয়ে বেশিই দিলাম খুশি রাখার জন্য। আগের দিনের লোকটা পেন নাম ঠুকে চলে গেলেও নতুন লোকটা গেল না। একটা কিন্তু কিন্তু ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। 2বার চলে যাওয়ার জন্য পিছনে ফিরল, আবার ঘুরে তাকালো। আমি আর চোখে সবই দেখছিলাম। এবার প্রশ্ন করলাম, কিছু বলবে? বাবু, একটা কথা। আমি ভাবলাম ওর বোধহয় পারিশ্রমিক পছন্দ হয়নি। একটু মেজাজ গরম হচ্ছিল। আমার দেরি হয়ে যাচ্ছে। ওরা এ বাড়ি থেকে বেরোলে তবে আমি দেওয়ালের ওই ফাঁকা জায়গা দিয়ে নিচে নামব। আমাকে আসল সত্যিটা জানতেই হবে। বাবু নমস্কার, আমি রঞ্জু। ওই জাদুকর বাবু সব নতুন দরজা আমাকে দিয়েই বানিয়েছিলেন। মানে ওই নকল দরজা সিঁড়িগুলো পরে তৈরি হয়েছিল, তাই তো? তুমি করেছিলে এই নকল দরজাগুলো? আগে হ্যাঁ, আর ওই সিঁড়িগুলো। আর আজকে আপনি যে দরজাটা ভাঙলেন ওটাও। গ্রামগঞ্জ তো, এইসব কাজের লোক বেশি পাওয়া যায় না। কাঠের কাজে সবাই আমাকেই ডাকে। আমার বাবাও এই কাজ করতো, তাই জাদুকর বাবুও আমাকেই ডেকেছিলেন। তখন ওনার কাছে যে ছেলে মেয়েগুলো থাকতো তারা সবে হারিয়েছে। সপ্তাহ 2 হয়েছে হয়তো। বাবুর বড় শোক ছিল, কেমন পাগলে গেছিলেন। একা একা কথা বলতেন, চিৎকার করতেন, আর খালি বলতেন কারা ওনাকে মারতে আসছে। তাই ওই দরজা সিঁড়িগুলো তৈরি করে দিতে বললেন। জানেন বাবু, আমি খুব অবাক হয়েছিলাম। আমাকে বললেন কারা নাকি রোজ রাতে ওনাকে খুঁজতে আসে, তাই তাদের বোকা বানাতে এইসব তৈরি করছেন। ওনার নিজের ঘরটাও করেছিলেন ওই গোলক ধাঁধার মতো, আয়নায় মোড়া, উল্টো জানলা। কি বলবো বাবু, যতদিন এ বাড়িতে কাজ করেছি খালি গা ছমছম করত। খালি মনে হতো কারা যেন আমায় ভয় দেখাচ্ছে। কিন্তু টাকার জন্য কাজটা শেষ করেছিলাম। ঠিক আছে, তুমি এখন যাও। লোকটা বোধহয় আরও কিছু মুখরোচক আলোচনার আশায় ছিল। একটু হতাশ হয়ে চলে যেতে যেতেও ফিরে দাঁড়ালো। একটা কথা বলবো বাবু, জাদুকর বাবু মনে হয় কোনো খারাপ কাজ করছিলেন।
5টা বড় বড় পুতুল ছিল ওনার ঘরে। ওই যে ওই জাদুকররা কথা বলা পুতুলের খেলা দেখা না, ওই রকম। ওগুলোকে খুব ভয় পেতেন উনি। সারাদিন নিজের মনে ক্ষমা চাইতেন ওদের কাছে, সারা রাত চিৎকার করতেন। আমি কয়েকবার শুনেছি। তুমি এবার আসতে পারো। আমার গলার কাঠিন্য অনুভব করেই হয়তো লোকটা আর কিছু না বলে চলে গেল। আমি পিছনে ফিরে ওর চলে যাওয়া দেখছিলাম, তখন চোখে পড়ল সিঁড়ির পাশে সিঁটিয়ে দাঁড়িয়ে থাকা শম্ভুর দিকে। শম্ভু কি আড়ি পেতে কথা শুনছিল নাকি? আমার রাগের পারদ চড়ছিল। গলা তুলে ডাকলাম ওকে, শম্ভু, ওখানে কি করছো, কিছু বলবে? পায়ে পায়ে এগিয়ে এলো শম্ভু, মাথা নিচু, যেন খুব অন্যায় করে ফেলেছে। কি ব্যাপার, তোমার কাজ শেষ? রঞ্জু ঠিকই বলেছে বাবু, জাদুকর বাবু ভালো লোক ছিলেন না। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো, আমার সময় নেই। বাবু, জাদুকর বাবু আপনার আত্মীয়, তাই এতদিন বলিনি। আমি তো অনেক ছোট থেকে আসি এ বাড়িতে। আপনাকে তো বলেইছি জাদু দেখতে আসতাম। প্রথম প্রথম ভালোই লাগতো। উনি বিনে পয়সায় খেলা দেখাতেন, ভালো ভালো খাবার দিতেন, কিন্তু তার বদলে উনি আমাদের এক একজনকে এক একদিন কোলে বসাতেন, আদর করতেন। কাউকে কাউকে নিয়ে কিছু সময়ের জন্য ভেতরের ঘরে চলে যেতেন। সে যখন ফিরত তার হাতে প্রচুর চকোলেট, মিষ্টি এসব থাকতো। যারা পেত না তাদের খুব আফসোস হতো ভেতরে যাওয়ার সুযোগ না পেয়ে। এরকমভাবেই একদিন আমার পালা এলো। আপনাকে আপনাকে আর কি বলবো বাবু, বুঝতেই তো পারছেন, খুব ছোট ছিলাম তো, খুব কষ্ট হয়েছিল। ভেবেছিলাম এ আবার কেমনতর আদর। তারপর আমরা অনেকে আর আসতাম না, কিন্তু অনেকেই আবার আসতো। আসলে পাড়া গাঁয়ের বাচ্চা তো, অত চকোলেট মিষ্টির লোভ সামলাতে পারতো না। বড় হওয়ার পর বুঝেছি কতখানি খারাপ লোক ছিলেন ওই জাদুকর। অবনী দাদু পিডোফাইল ছিলেন? ছি 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 ছি, গা গুলিয়ে উঠল আমার, কিন্তু মুখে সেটা প্রকাশ হতে দিলাম না। তুমি এ কথা বড়দের বলনি? কি যে বলেন বাবু, এ কি আর আপনাদের শহর নাকি যে যা বললাম বাবা মা বিশ্বাস করলো? জাদুকরবাবু গ্রামের জন্য অনেক করেছেন। চণ্ডীমণ্ডপ গড়ে দেওয়া, দুর্গাপুজোয় মোটা চাঁদা দেওয়া, সবার কাছে উনি ছিলেন ভগবান। তাছাড়া আপনাকে তো বললামই, 2-1 বাচ্চা নিজের ইচ্ছায় ওনার কাছে আসতো খাওয়ার লোভে। ওরা আমাদের কথা মিথ্যা প্রমাণ করে দিত। তাহলে উনি যখন 5টা অনাথ বাচ্চাকে নিয়ে কাছে রাখলেন, তখনই বা তোমরা কিছু বললে না কেন? কেন বলবো বাবু, কি আর সাত করে ঝামেলায় পড়তে চাই বলুন? তাহলে আজ আর এসব কথা বলে কি লাভ? তোমার কাজ হয়ে গেলে তুমি আসতে পারো। শম্ভু আমার কথার ঝাঁঝ আঁচ করে আর কথা বাড়ালো না, চুপচাপ হয়ে গেল। আমি সময় নষ্ট না করে চিলেকোঠায় ভাঙা দেওয়ালটার সামনে উপস্থিত হলাম। ভাঙা অংশটা দিয়ে পা বাড়ালাম ভেতরের দিকে। পায়ের তলায় সেই লোহার সিঁড়ি। আমার পা কাঁপছিল। মনে মনে চাইছিলাম আমার দেখা গতকালের সব কিছু যেন ভুল হয়। তবে হৃদয়ের গভীরের কোনো এক অন্তঃস্থল থেকে একটা বার্তা আসছিল, তাতে বুঝছিলাম কিছুই ভুল না। যা কিছু দেখেছি আর বুঝেছি সব সত্যি। সিঁড়ি দিয়ে নামতে নামতে একটা জিনিসই বুঝতে পারলাম, যে এই ভূগর্ভস্থ ঘরটা এই বাড়িরই অংশ, অথচ বাড়ির একতলা দিয়ে এখানে ঢোকার কোনো পথ নেই। বিশেষভাবে ছাদের চিলেকোঠা থেকেই যাতায়াতের পথ তৈরি করা হয়েছে। তাহলে কি অবনী দাদুর পিতামহ অক্ষয়চরণ এই ঘরটা সত্যিই তাঁর কোনো তন্ত্রচর্চার জন্য তৈরি করিয়েছিলেন? পরবর্তীকালে অবনী দাদু বাচ্চাগুলোকে তাদের অবাধ্যতার শাস্তি হিসেবে এখানে আটকে রেখেছিলেন। অবাধ্যতা মানে নিশ্চয়ই অবনী দাদুর নোংরা আচরণে সায় না দেওয়া। পুরো ছবিটা আমার সামনে পরিষ্কার হয়ে আসছিল। বাচ্চাগুলো এখানেই হয় এই অত্যাচার সহ্য করতে না পেরে, অথবা দিনের পর দিন এরকম বদ্ধ জায়গায় বন্দী হয়ে থাকতে থাকতে মানসিক ভারসাম্য হারিয়ে কুয়োতে ঝাঁপ দেয়। অবনী দাদু এতটা ভাবতে পারেননি। পরে যখন দেখলেন বাচ্চাগুলো আর বেঁচে নেই, তখন উনি এখানে ঢোকার পথ চিরতরে বন্ধ করে দেন দেওয়াল তুলে। সম্ভবত দেওয়াল তোলার কাজটা উনি নিজেই করেছিলেন। আর পরে নকল দরজার সিঁড়ি তৈরি করানোর সময় এই দেওয়ালগুলো দরজা বানিয়ে সিমেন্ট করে বন্ধ করে দেন। রঞ্জুর বলা কথাগুলো মনে পড়ছিল। এই পুতুলগুলোর কথা বলছিল, যেগুলোর কথা আমি লাইব্রেরিতে খবরের কাগজের রিপোর্টে পড়েছিলাম।
অবনী দাদু নাকি পুতুলগুলোকে ভয় পেতেন। তাহলে কি পুতুলগুলো তিনি নিজে তৈরি করাননি? ছেলে মেয়েগুলোর মৃত্যুর পর কোনো অলৌকিক উপায়ে ওগুলো এসেছিল দাদুর কাছে? তাহলে কি ওরাই দাদুকে বাধ্য করেছিল ওদের দিয়ে খেলা দেখাতে? আর মৃত্যুর পরেও দাদুর আত্মা সম্ভবত ওর আয়নাঘরে আটকে আছে, মুক্তির জন্য চিৎকার করে ফেরে সারা রাত। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছুই আর নিশ্চিত করে জানা সম্ভব নয়। আমি বড়জোর অনুমান করতে পারি আর অঙ্ক মিলিয়ে নিতে পারি। সিঁড়ি থেকে নেমে প্রথম ঘরের মেঝেতে দাঁড়িয়ে ভাবছিলাম এত কিছু। এবার এগোলাম ভেতরের ঘরের দিকে। বলছি বটে ঘর, কিন্তু এটা ঠিক ঘর না। কুয়োতলাকে যদি মাথায় ছাদ আর চারিদিকে দেওয়াল দিয়ে ঘিরে ফেলা হয় তবে যেমনটি হয় ঠিক তেমনটি। গতকাল এখানেই ছেলেমেয়েগুলোকে নানা অবস্থানে ছড়িয়ে ছিটিয়ে বসে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আজ পুরো জায়গাটাই ফাঁকা। আমি ভূতগ্রস্তের মতো এগিয়ে গেলাম কুয়োর দিকে। কুয়োর পিছনের কাঠের স্তম্ভের মাঝামাঝি জায়গায় কালো হয়ে শুকিয়ে আছে যে দাগটা, সেটার ওপর ধুলোর পুরো আস্তরণ সত্ত্বেও আমি বুঝতে পারছি ওটা সেই মেয়েটার কপাল থেকে ঝরে পড়া রক্তের দাগ। কুয়োর মুখটা মাকড়সার জাল আর গা থেকে গজিয়ে ওঠা আগাছায় ভরা। কাল এগুলো দেখেছিলাম বলে মনে করতে পারছি না। হাত দিয়ে টেনে টেনে সেগুলো ছিঁড়ে ফেলার পর কিছুটা পরিষ্কার হলো কুয়োর মুখটা, কিন্তু বড্ড অন্ধকার ভেতরটা, কিছুই বোঝার উপায় নেই। আমি ঝুঁকে পড়লাম। যত দূর চোখ যায় দেখার চেষ্টা করছিলাম, কিন্তু দেখতে পাচ্ছিলাম না। আমি কেমন যেন উন্মত্ত হয়ে উঠলাম ভেতরটা দেখার জন্য। এমন একটা জেদ চেপে গেল। কুয়ো থেকে চোখ না সরিয়েও বুঝতে পারছিলাম কারা যেন এসে দাঁড়িয়েছে আমার পেছনে। তারাও আমার কাঁধের পাশ দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করছে তাদের পার্থিব দেহের অবশেষটুকু এখনো পড়ে আছে কিনা সেখানে। হঠাৎ আমার পা দুটো আর মাটির স্পর্শ পেল না। আমি হুমড়ি খেয়ে পড়লাম কুয়োর ভেতরে। পড়ছি তো পড়ছি, আমার মন ততক্ষণে অস্থির হয়ে উঠেছে কুয়োর একদম নিচটা দেখার জন্য। আমি যে পড়ে যাচ্ছি তাতে আমার কোনো ভয় করছিল না, উদ্বেগ ছিল কেবলের শেষ জানার। অবশেষে ঝপ করে পড়লাম জলের মধ্যে। একটু হাবুডুবু খেয়ে উঠে দাঁড়ালাম। কুয়োতে এখন আর জল বেশি নেই। আমার কোমর পর্যন্ত ডুবে আছে যে জিনিসটায়, এটা জল কম, থকথকে কাদাই বেশি। আমার মাথা পর্যন্ত দুর্গন্ধময় পাঁকে মাখামাখি। আমি পাগলের মতো হাতড়াচ্ছিলাম পাঁকের মধ্যে। ওদের কঙ্কাল এখানেই থাকার কথা। আমাকে ওদের উদ্ধার করতেই হবে, ওদের সৎকারের ব্যবস্থা করতে হবে। বেঁচে থাকতে যে বাচ্চাগুলো প্রবল যন্ত্রণা নিয়ে বেঁচেছে, মৃত্যুর পর ওদের আত্মা যাতে শান্তি পায় সেই ব্যবস্থা করব আমি। আচমকা একটা কথা মনে হলো, এমনও তো হতে পারে বাচ্চাগুলো যখন ঝাঁপিয়ে পড়েছিল এই কুয়োতে তখনও এতে বেশি জল ছিল না। ওরা ডুবে মারা যায়নি, মারা গেছে দিনের পর দিন এই কুয়োয় বন্দি থেকে, খাবারের অভাবে, জল কাদায় আধডোবা অবস্থায়। শিউরে উঠলাম আমি। তা যদি হয় তবে কি ওরা বাঁচার জন্য চিৎকার করেনি? আর অবনী দাদু নিশ্চয়ই শুনেছিলেন ওদের মরণ চিৎকার। তবুও উনি ওদের বাঁচানোর চেষ্টা না করে উল্টে দেওয়াল তুলে বন্ধ করে দিয়েছিলেন ওদের পৃথিবীতে ফেরার পথ। চিরকালের জন্য চাপা পড়ে গিয়েছিল ওদের গলার স্বর। শিউরে উঠলাম। আমি কাঁদছি, আমার গলা রুদ্ধ হয়ে আসছে। আমি শুনতে পাচ্ছি আমার সঙ্গে গলা মিলিয়ে ওরাও কাঁদছে, ফোঁপাচ্ছে। আমার আশপাশের ঘন কালো কাদা জল থেকে একে একে উঠে দাঁড়ালো 5টা মূর্তি। মাথা থেকে বুক পর্যন্ত কালো কাদায় লেপ্টে আছে। বুকের নিচ থেকে জলের তলায়, মাথার চুলেও কাদা, শুধু সাদা চোখগুলো অন্ধকারে জলজল করছে। আমার হাত বাড়ানো দূরত্বে দাঁড়িয়ে মুখ হাঁ করে ওরা একঘেয়ে স্বরে কোরাসের মতো চিৎকার করে চলেছে, কিন্তু আমার মনে হচ্ছে যেন বহু দূর থেকে ভেসে আসছে ওদের গলা, যেন অনেকগুলো কাঁচের দরজা পেরিয়ে আমার কানে পৌঁছচ্ছে শব্দটা। ওদের হাঁ মুখের ভেতরে মহাশূন্যের অন্ধকার। ওরা হাত বাড়িয়ে দিয়েছে আমার দিকে, আমিও দুহাতে গিয়ে দিলাম। একে একে 5টা হাতকে ধরে ফেলেছি আমি আমার দুহাতের মধ্যে। হঠাৎ হাতগুলো পরিণত হলো কঙ্কালে। আমার অনুভূতি জানালো আমি যা খুঁজছিলাম তা পেয়েছি, কিন্তু আমি উঠব কিভাবে? আকস্মিকভাবেই আমার বুকের ভেতরে একটা ভয়ের সঞ্চার হলো।
আমিও ওদের মতোই চিরদিনের মতো আটকে পড়বো না তো এই কুয়োয়? এতক্ষণ ফেরার চিন্তা আমার মাথায় আসেনি। এবার ছটফট করে উঠলাম বাইরের পৃথিবীতে ফেরার জন্য। আস্তে আস্তে কঙ্কালগুলোকে ছেড়ে দিলাম হাত থেকে। আমি এখান থেকে বেরিয়ে ওদের সৎকারের ব্যবস্থা করব, তবে তার জন্য আমাকে আগে বেরোতে হবে। হাতড়ে বেড়াতে শুরু করলাম কুয়োর দেওয়াল। কোথাও কোনো খাঁজ নেই, ওঠার মতো উপায় নেই। আমার কপালে ঘাম দেখা দিল। হাঁপাতে হাঁপাতে কুয়োর অপরিসর ব্যাসের মধ্যে ইঁদুরের মতো ছুটে বেড়াতে লাগলাম। কুয়োর মধ্যে অক্সিজেনের অভাব বোধ হচ্ছে। আমি জ্ঞান হারাচ্ছি। এখানে পড়ে গেলে এই কাদা জলে ডুবেই মরে যাব। জ্ঞান হারানো চলবে না কোনো মতেই, কিন্তু মাথাটা কেমন ঝিমঝিম করছে, চোখ অন্ধকার। আরে, আমি তো এখনো দাঁড়িয়ে আছি কুয়োর পারে। হুমড়ি খেয়ে দেখার চেষ্টা করছি ভেতরটা। আমার পাশেই পড়ে রয়েছে একটু আগে ছিঁড়ে ফেলে দেওয়া আগাছাগুলো। কিন্তু তাই যদি হয়, তাহলে আমার মাথা থেকে পা পর্যন্ত কাদা মাখা কেন? কোন ভোজবাজিতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কর্দমাক্ত হয়ে গেলাম আমি? পায়ে পায়ে পিছিয়ে এসে পেছনে ফিরলাম। আবার চমকে ওঠার পালা আমার ঠিক পেছনে কুয়োর উল্টো দিকের দেওয়ালে হেলান দিয়ে সার সার বসে রয়েছে 5টা পুতুল। দুটোর পরনে ফ্রক, বাকি 3টের শার্ট প্যান্ট। এগুলো সাধারণত ভেন্ট্রিলোকুইজমের জন্য ব্যবহার হয়। অবিকল একরকম আকর্ণ প্লাস্টিক হাসি ওদের সবার মুখে। খুব ক্লান্ত লাগছিল, তবু এক এক করে 5টা পুতুলকেই তুলে আনলাম ওপরে। জানি না কেন মনে হলো ওদের রাখতে হবে 3 তলায় আয়না মোড়া ঘরে, অর্থাৎ অবনী দাদুর ঘরে। অবনী দাদু যে অপরাধ করেছেন তার প্রায়শ্চিত্ত তাকে করতে হবে এভাবেই। আমি কিছুতেই তাকে মুক্তি পেতে দেব না। ওরা মরে গিয়েও অবনী দাদুকে শান্তি পেতে দেয়নি। অবনী দাদুর মৃত্যুর পরেও তার ভয় যেন তাকে তাড়িয়ে বেড়ায়, সেই ব্যবস্থা করব আমি। সেই দিনের বিভীষিকাময় অভিজ্ঞতার পর থেকে এই ঘরটা তালাবন্ধই রাখতাম আমি। চাবি এনে তালা খুলে ঘরের মাঝখানে রাখা খাটে একে একে সাজিয়ে রাখলাম ওদের। তারপর বেরিয়ে আবার তালা বন্ধ করে দিলাম ঘরটা। মনে হয় না আর কখনো আমি খুলব এই ঘরটা। এতক্ষণে খেয়াল হলো দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তবে একটা কাজ বাকি আছে, সেটা শেষ না করে আমার শান্তি নেই। আমি হাঁটতে হাঁটতে গ্রামের দিকে গেলাম। সেখানে জিজ্ঞাসাবাদ করে পৌঁছে গেলাম থানায়। বড়বাবুকে সব খুলে বললাম। অবশ্যই যতখানি তার পক্ষে বিশ্বাসযোগ্য হবে ততটাই। বাড়িঘর পরিষ্কার করাতে গিয়ে আমি চিলেকোঠায় একটা দরজা আবিষ্কার করেছি। তারপর তার পেছনে দেওয়াল দেখে কৌতূহলবশত সেটা ভেঙে একটা গোপন কুঠুরি পেয়েছি। কিন্তু সেই কুঠুরি এত গোপনীয়তার সঙ্গে কেন রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল তা বুঝতে পারিনি। আমি শুনেছি এই বাড়িতে কয়েকটি বাচ্চা একসময় নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, তাই আমার মনে হয় পুলিশ এ ব্যাপারে তদন্ত করলে ভালো হয়। দেখলাম আমার কথায় বড়বাবুও সায় দিলেন। এর পরের ঘটনা আমার কাছে প্রত্যাশিত ছিল। ভূগর্ভস্থ ওই ঘর ও কুয়োর তল্লাশি করে বেশ কিছু হাড়গোড় মিলল। পুলিশ সেসব ফরেনসিক পরীক্ষার জন্য নিয়ে গেল। ফরেনসিক পরীক্ষার পরেই জানা যাবে সেগুলো বাচ্চাদের কিনা। পুলিশ না জানলেও আমি অবশ্য পরীক্ষার আগেই জানতাম। তবে পুলিশের কাছে আগাম বলে রেখেছিলাম, পরীক্ষা নিরীক্ষার পর ওই হাড়গোড় যেন সৎকারের জন্য আমার হাতে তুলে দেওয়া হয়। বড়বাবু কথা দিলেন, আইনি দিকটা রক্ষা করে সেটা যাতে করা যায় তিনি সেই চেষ্টা করবেন। এরপর আমার দিনকাল চলতে লাগলো আগের মতোই। বাড়িতে একটা বিনা পয়সার কোচিং খুললাম। গ্রামের গরিব বাচ্চারা আমার কাছে পড়তে আসে। ওদের পড়িয়ে আমি এত আনন্দ পাই যে কোনো কিছুর সঙ্গে সে আনন্দ তুলনা হয় না। ওদের হাসি, কচি গলায় দুলে দুলে পড়ার আওয়াজে আমার শুনশান বাড়ি জমজমাট হয়ে ওঠে। শম্ভু আগের মতোই কাজ করে যায়। আমি মাঝে মাঝে গ্রামের দিকে যাই। সহজ সরল মানুষগুলোর সঙ্গে কথা বলে মনটা ভালো হয়ে যায়। মাস দুয়েকের মাথায় বাচ্চাগুলোর দেহাবশেষ পুলিশের তরফ থেকে আমার হাতে তুলে দেওয়া হয়, যেহেতু ওদের আপনজন বলতে কেউ ছিল না, আর আমি সেগুলো সৎকারের দায়িত্ব নিতে চেয়েছিলাম। গ্রামের নদীর ধারে শ্মশানে সেই অস্থি কঙ্কাল দাহ করেছি গ্রামের লোকেদের সাহায্য নিয়ে। নিয়ম মেনে শ্রাদ্ধ শান্তি করেছি ওদের। এতদিনে হয়তো শান্তি পেয়েছে ওরা। চিলেকোঠার কুঠুরির খোলা মুখ
আর 3 তলার আয়নাঘরের দরজার সামনে দেওয়াল তুলে চিরতরে বন্ধ করে দিয়েছি। জানি না বাচ্চাগুলো মুক্তির পরেও ওদের পুতুলগুলো এখনো 3 তলা সেই ঘরে আছে কিনা। ওদের কোনো অস্তিত্ব আর অনুভব করি না। তবে অবনী দাদুর আত্মা যে আজও ওই ঘরে বন্দী, তার রাত বিরেতে তার কাতর চিৎকারে বুঝতে পারি। কি জানি, হয়তো রোজ রাতে তাঁরই জাদু তার আত্মার সামনে তৈরি করে এক ইলিউশন, যাতে আয়নাঘরের দেওয়াল এগিয়ে আসে তাকে পিষে ফেলতে। আর তিনি দেখতে পান ক্রমশ ছোট হয়ে আসা ঘরে 5টা কান পর্যন্ত হাসি বিশিষ্ট অভিব্যক্তিহীন মুখ এগিয়ে আসছে তার আরো আরো কাছে। তিনি চিৎকার করে সরে যেতে চান, কিন্তু বেঁচে থেকে পালিয়ে বাঁচা গেলেও মৃত্যুর পর পালাবার আর পথ নেই। তাই প্রতিদিন তার এই প্রায়শ্চিত্ত চলবে, যতদিন না প্রকৃতির দরবারে তার ক্ষমা মেলে। এ বাড়ির ওপর আমার মায়া এখন মোহে পরিণত হয়েছে। এ বাড়ি ছেড়ে কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। বেশ বুঝতে পারি কিছু কিছু প্রাণী যেমন শিকারকে নিজের দিকে আকৃষ্ট করে টেনে আনার ক্ষমতা রাখে, ঠিক তেমনই এই বাড়িটারও একটা সম্মোহনী ক্ষমতা রয়েছে। আমার এখন মনে হয় হয়তো এই জন্যই যথেষ্ট আর্থিক স্বাচ্ছন্দ্য থাকা সত্ত্বেও অক্ষয়চরণ, অভয়াচরণ বা অবনী দাদু কেউই এ বাড়ি ছেড়ে বেরোতে পারেননি। এ হয়তো অক্ষয়চরণের সেই গোপন বিদ্যারই সম্মোহনী শক্তি, যা তাঁর মৃত্যুর পরও এ বাড়ির গণ্ডিতে আবদ্ধ থেকে গেছে। আমিও সেই সম্মোহনের শিকার। তবে তাই যদি হয়, তবে আমি এই সম্মোহন উপভোগ করি। আমার বাবা মায়ের পর আর কেউ আমাকে এত ভালোবাসেনি, আমিও কাউকে এত ভালোবাসিনি। তাই এখানে আমি খুব সুখী। বাইরের পৃথিবী থেকে ধীরে ধীরে যদি মুছে যায় আমার নাম, তাহলেও আমি নিজের এই পৃথিবীতে রাজার মতো বেঁচে থাকব, বেঁচে থাকতে আর মৃত্যুর পরেও। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা জাদুমহল। বৈশালী দাশগুপ্ত নন্দীর জন্ম উত্তর 24 পরগনার সোদপুরে। বর্তমানে উত্তর কলকাতার বাসিন্দা। পেশায় সরকারি স্কুলের শিক্ষিকা, নেশায় লেখিকা। তাঁর একক গল্পগ্রন্থ নরকের দ্বার খোলা প্রথম প্রকাশিত হয় 2019 সালের বইমেলায় বিভা পাবলিকেশন থেকে। আজকের গল্প প্রথম প্রকাশিত হয় তিনে নেত্র গল্প সংকলনে। বিভিন্ন ভূমিকায় অবনী ঘোষাল দেবজ্যোতি ঘোষ, বাসনওয়ালা দীপ বসু, পুতুল মোহর, রঞ্জু সায়ক আমান, শম্ভু অগ্নি, শ্যামলবাবু শঙ্করী প্রসাদ মিত্র, সহযোগিতায় গোধূলি অভিজ্ঞান মিত্র, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস, ধ্বনি পরিকল্পনায় সৌম্য ও শুভ, গল্প পাঠে রিক্সাওয়ালার চরিত্রে এবং পর্ব পরিচালনায় দীপ।